তো পাইথনে আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি। আমরা পান্ডাজের শুরু করব, পান্ডা শুরু করে দিয়েছি, সিরিজটা পুরো দেখে নিয়েছি, তার রেকর্ডিং আছে। এবার আমরা ডেটা ফ্রেম করব। ডেটা ফ্রেমটা দুটো ভাগে ভাগ করেছি আমি, একটা পার্ট 1 একটা পার্ট 2। ঠিক আছে, প্রথমে ডেটা ফ্রেম কি করে তৈরি করতে হয় তার যাবতীয় ডিটেলস দেখব, তারপর তার উপরে অপারেশন কি করতে হয় সেটা দেখব। প্রথমেই বলে দিলাম শুরু করার আগে একটা কথা, এতটা পুরো জিনিস তোমাদের কলেজের কিন্তু নেই, এটা কমপ্লিট আছে, মানে এরপর আর কিছু হয় না এরকম জায়গায় আমি রেখেছি। যখন এটা যেহেতু প্রফেশনাল কোর্স, প্রথমে পুরো কথাটা খুলে বলি কেন পুরোটা আছে। আমার যদি তুমি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখো, আমার কিছু ক্যাটালগস আছে যে আমি কি কি পড়াই, তো সেখানে একটা টপিক আছে ডেটা অ্যানালিসিস উইথ পাইথন। তো এটা পুরোটা কোর্স একটা যেটা আমি করাই, যেখানে এগুলো মানুষ পুরো শেখে। তো এরকম ভাবে তো কার কতটা কলেজে কটা ফাংশন, এর মধ্যে গুনে গুনে তো আর কোর্স ডিজাইন করা যায় না, কমপ্লিট ডিজাইন করতে হয়। যে এখান থেকে পড়ার পর তুমি একটা কমপ্লিট একটা অ্যানালিসিস হতে পারো। তার সাথে একটা পোর্শন এখানে নেই যে তোমার সিলেবাসে, যেটা হচ্ছে গ্রাফ প্রেজেন্ট করা, ম্যাথ প্লট লিভ দিয়ে গ্রাফ প্রেজেন্ট করার কনসেপ্টটা তোমাদের সিলেবাসে নেই বলে দেখাবো না, বাট ওটাও ইনক্লুড থাকে এই প্যাকেজের মধ্যে। এগুলো শেখা মানে তুমি কমপ্লিট কিন্তু একটা ডেটা অ্যানালিসিস হয়ে গেছো, অ্যানালিটিক তুমি বলতে পারো। যা তুমি যেটা পড়ছো বিটেক স্পেশাল কোর্সে তোমার ডেটা অ্যানালিসিস, তা সেই জিনিসটা তোমার করতে পারো। এই হচ্ছে ব্যাপার, আর বৃত্তান্তর কোনো ব্যাপার নেই এখান থেকে। তো দেখে নেবে, যেগুলো কলেজে পড়াবে সেইগুলো পড়বে। আজকে এই পার্টটা করাবো, পার্ট 1 করাবো, এই দেখতে পাচ্ছ ডেটা ফ্রেম পার্ট 1। নেক্সট ক্লাসে পার্ট 2 করাবো। এবার কথাটা হচ্ছে শুক্রবার দিন একটা ক্লাস নেবো, 8 ঘন্টা 45 মিনিটের একটা ক্লাস আমি নেবো, যেহেতু আগের বার আমার গলা ব্যথার জন্য পুরোটা নিতে পারিনি। ঠিক আছে, যতটা তাড়াতাড়ি হতে পারে ততটা আমি। 340 টাকা অনলাইনে পেমেন্ট করা আছে। এইটা আমার না, তাহলে একটা চাইছে 200 টাকা। কোয়ালি দত্ত, ওকে কি বলো? 340 টাকা। এই হচ্ছে গল্প। ঠিক আছে, চলো শুরু করি। গল্পটা কি বলতে চেয়েছি, তো প্রথমে তো আমরা এইটুকু তো গল্প ক্লিয়ার যে আমরা যখনই পান্ডাস দিয়ে কাজ করব, পান্ডাসের মডিউলটা ইম্পোর্ট করব, তার সাথে নামপাইটা কেন করলাম, যদি কখনো আমাদের নামপাই অ্যারে দিয়ে পান্ডাসের ডেটা ফ্রেম তৈরি করতে হয় তখন এটার জন্য আমি দুটোকে ইম্পোর্ট করে রেখেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ। চলো শুরু করি। এবার হচ্ছে দুটো তো আমি চালিয়ে দিলাম, চললো। এবার আমাদের মেজর যে ফাংশনটার কথা বলবো, যেটা কিনা ডেটা ফ্রেম কথাটা। এই ডেটা ফ্রেম এই ফাংশনের সাহায্যে আমরা কিন্তু 2 ডাইমেনশনাল আমরা অবজেক্ট তৈরি করতে পারি, বা 2 ডাইমেনশনাল ডেটা সেট। এখান থেকেই মেন কাজ। সিরিজটা হয়তো আমাদের খুব বেশি কাজে লাগে না অ্যানালিসিস পারপাসে, বাট আমাদের কিন্তু ডেটা ফ্রেমটাই মেন কাজে লাগে ফর ক্রিয়েটিং আ 2D ডেটা সেট। কেন কি এটা বলে দিই, আমরা যখনই মেশিন লার্নিং এর দিকে যাচ্ছি, যখন আমরা আজ ডেটা সায়েন্সের যুগ, এআই যুগে, আমাদের কিন্তু তার আগের ধাপটা কিন্তু এইটা। আমাদের এইটার করার পর মানে পান্ডাস দিয়ে ডেটাকে কি করতে পারি, এটাকে ম্যানিপুলেট করতে পারো, এটা ক্লিনিং করতে পারো। ঠিক আছে, এই দুটো জিনিস তুমি করতে পারো। এইবার করার পর তুমি দুটো রাস্তা তোমার কাছে চলে আসলো। এক, তুমি সেই ডেটার উপর তুমি ডেটা অ্যানালিসিস করতে পারো বাই ইউজিং পাইথন দিয়ে, বা তুমি এটা কি মেশিন লার্নিং এর অ্যাজ আ ডেটা তুমি মেশিনকে ফিড করাতে পারো। এই হচ্ছে গল্প, মানে এইটাই ডেটা ফ্রেমটাই তোমাকে কিন্তু খুব ভালো করে শিখতে হবে, রাদার দেন তোমার যে বাদবাকিগুলো ছিল সেগুলো সাপোর্টিং লাইব্রেরিজ ছিল। এটা শেখার জন্য ওটা তোমার কাজে লাগছে। কি বললাম ক্লিয়ার হয়েছে? ফার্স্ট একদম সেমিস্টারে তোমাদের পড়াচ্ছে, খুব ভালো জিনিস এটা, কিন্তু তোমাদের একদম প্রথম দিকেই এখানে এটা পুরো ক্লিয়ার থাকা দরকার যে আমরা এই ডেটা ফ্রেমের সাহায্যেই আমরা ম্যানুয়ালি 2D ডেটা সেট তৈরি করতে পারি। এবার বড় প্রশ্ন হচ্ছে যে আমরা কখনোই ম্যানুয়ালি ডেটা সেট তৈরি করি না, কেন কি ইটস ভেরি মাচ মানে ডিফিকাল্ট। আমরা ডেটা সেট আমরা সিএসবি ফাইল থেকে আমরা ইম্পোর্ট করি, কি করে করব সেটাও শেখাবো, চিন্তার বিষয় নেই। আমাদের যত এই দুটো পার্টে ডিভাইড করি, দুটো পার্টে আমি এটাও শেখাবো কি করে সিএসবি, তুমি যেরকম ক্লাস 12-এ করেছো সিএসবি ফাইলকে ইম্পোর্ট করে কাজ করা, ওটার গল্প একটু আলাদা। ওটা তোমার নর্মালি সিএসবি মডিউল দিয়ে তুমি একে করে কিছু অপারেশন করেছো, বাট এখানে যে তুমি সিএসবি থেকে যখন ডেটা নেবে, সেই ডেটার উপর আমরা অনেক কিছু কাজ করব। এটা ডেটার ওপর ম্যানুপুলেট করব, করে ওটাকেই পরবর্তীকালে নয় অ্যানালিসিস পারপাসে নিয়ে যাব, আর না হলে আমরা মেশিন লার্নিংকে অ্যাজ আ ডেটা থেকে ফিট করাবো। এই হচ্ছে বেসিক গল্পটুকু, আর কিছু না। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখলাম পিডি মানে পান্ডাসের লাইব্রেরির মধ্যে ডেটা ফ্রেম বলে একটি ফাংশন আছে, যেখানে ডিটা ক্যাপিটাল, এফটা ক্যাপিটাল। তুমি যদি এরকম যদি লেখো পিডি ডট ডেটা ফ্রেম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, তার মধ্যে তোমার কোনো প্যারামিটার যদি না দাও, তাহলে তুমি একটা এমটি ডেটা সেট তৈরি করবে, আর ডেটা সেটের মধ্যে তোমার রোজ অ্যান্ড কলমস থাকবে। তুমি এটাকে নর্মালি
2D অ্যারে হিসাবেও তুমি বলতে পারো। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে বেসিক গল্প। চালালাম, দেখো তুমি দেখতে পাচ্ছ এমটি ডেটা ফ্রেম, যেখানে কলমে কিছু নেই, একদম ইন্ডেক্সও তোমার কিন্তু কিছু নেই, মানে খালি রয়েছে। এবার পরবর্তীকালে যে নেক্সট পার্টে আমরা দেখছি, নেক্সট যে 4 নম্বর সেলে, যে আমরা একটা ডেটা ফ্রেম তৈরি করব বাই ইউজিং ডিকশনারি। মেজরলি আমরা এটাই করব, কিন্তু প্রথমে ক্লিয়ার করে দিই, আমরা কিন্তু যদি ম্যানুয়ালি, দেখো প্রথমত তো ম্যানুয়ালি আমরা করি না, বাট যদি শিখতে হয় আমাদের, যেহেতু পরীক্ষা পারপাসে কিন্তু ম্যানুয়ালি করতে তোমাকে বলবে, বাট ইন রিয়েল লাইফ সিনারিওতে কখনোই ম্যানুয়ালি তুমি ডেটা সেট তৈরি করবে না, ঠিক আছে? দরকার যদি পড়ে তুমি এইভাবে করতে পারো বাই ইউজিং ডিকশনারি। ডিকশনারিটাকে ভালো করে দেখো, কিতে রয়েছে স্টুডেন্ট, তার এগেনস্টে একটা লিস্ট রয়েছে স্টুডেন্টের নাম, তারপর মার্কস বলে একটা তোমার রয়েছে, দেখতে পাচ্ছ তুমি একটা ডিকশনারির কি, তার এগেনস্টে তার মার্কসগুলো রয়েছে, এবং স্পোর্টস বলে একটা কি রয়েছে, তার এগেনস্টে তার লিস্ট রয়েছে কি কি স্পোর্টস খেলে। এরকম ধরে নাও একটা ডিকশনারি তোমার, বলতে পারো যে ডিকশনারি অফ লিস্ট তোমার কিন্তু এখানে রয়েছে। এখানে মার্ক না দিয়ে এটা রাম করে দিই, দেখতে খুব খারাপ লাগছে। হ্যাঁ, হয়ে গেল। এই হচ্ছে বেসিক গল্প। এইবার আমার এটাকে আমি দিয়ে তৈরি করতে চাইছি বাই ইউজিং কি করব দেখো। তারপরে আমি লিখেছি DF1, নতুন ডেটা ফ্রেম তৈরি করছি, পিডি ডট ডেটা ফ্রেম ব্র্যাকেটে ডিকশনারিটাকে পাস করে দিয়েছি, যার নাম D21। এবার যখন চালালাম তখন দেখতে পাচ্ছ তলায়, আমি এটাকে ফের চালাচ্ছি, নতুন করে চেঞ্জ করেছি আমি। দেখো এরকম তোমার দেখতে রাখছে। তাহলে তুমি একটা ওয়ান কাইন্ড অফ 2 ডাইমেনশনাল ডেটা সেট তৈরি করলে, যেখানে ডিকশনারির কিগুলো হয়ে গেল কলমের নাম, আর যেহেতু তুমি এখানে কোনো ইন্ডেক্স, যেটা আমরা আগেও দেখেছিলাম, যেখানে আমরা ইন্ডেক্সকে নিজের মতন ম্যানিপুলেট করতে পারি, যেহেতু কোনো ইন্ডেক্স আমরা মেনশন করিনি বলে ডিফল্ট ইন্ডেক্সিং তোমার 0 1 2 3 4 হলো। কি বললাম বুঝতে পেরেছো? এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলো? এটা বুঝে যাওয়া মানে তুমি কিন্তু গুড টু গো, ঠিক আছে? তুমি ডিকশনারি, হ্যাঁ, তো আমরা এটাই জিনিস মাথায় রাখবো। বলো। যদি এটা সিএসসি ফাইলের ক্ষেত্রে করি, তাহলে কি শুধু রিডার ভেরিয়েবলটাকে ডেটা ফ্রেমের ভেতর দিয়ে দেবো, প্যারামিটার? না, ওটা আমি শেখাবো, তাড়াহুড়ো করলে হবে না। প্রথমে ক্লাস শুরু হয়েছে, নিশ্চয়ই দেখাবো, সব করাবো, পুরো একদম একদম অ্যানালিসিস তোমাকে শেখাবো, কি করে অ্যানালিসিস করতে হয়, যেটা তোমার 4th ইয়ারে শেখাবো, আমি তোমাকে 1st ইয়ারে শেখাবো। চিন্তার বিষয় সব দেখাবো, তাড়াহুড়ো করলে হবে না। বেসিক থেকে একদম বেসটা, একদম ভিত শক্ত করতে হবে, তারপর তো আমরা সব দেখবই, কোনো চিন্তার বিষয় না। অনেক গল্প আছে, অত সহজ না, কারণ মাঝখানে দিয়ে দিলে হয় না, ওখানে আলাদা ফাংশন আছে। হ্যাঁ, যেরকম তোমার রিড করা সিএসবি ফাইলের জন্য আলাদা করে যেন সিএসবি ডট রিডার ফাংশন তুমি ব্যবহার করেছো সিএসবি মডিউলের মধ্যে, এখানেও আলাদা করে সিএসবি ফাইল রিড করার গল্প আছে, সিএসবি ফাইলে রাইট করার গল্প আছে, সব শেখাবো। তুমি যদি পিডিএফটা দেখো, তোমার কাছে আছে অলরেডি, খুব ভুল না বললে, অনেক চেঞ্জ হয়েছে এই পিডিএফটা পড়াতে গিয়ে, তো আমি ওটা দেখতে পারো। সব একসাথে, বা ডেটা অ্যানালিসিস উইথ পাইথন বলে একটা পুরোটা পাঠিয়েছি তোমাকে, খুব ভুল না বলে দেখো। ডেটা অ্যানালিসিস উইথ পাইথন বলে একটা তোমাকে পুরো পিডিএফ ফাইল পাঠিয়েছিলাম, বলেছিলাম 60 পাতার আছে, প্রিন্ট আউট করে নেবে। এটা বেসিক নোটস এর আগেটা, আমি দেখাচ্ছি তোমাকে হোয়াটসঅ্যাপে। এটা কত আগে পাঠিয়েছিলে? আমি দেখছি, দাঁড়াও, এই তো তোমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনই তো খুলে রয়েছে। ফাংশন ইন সি, এটা তুমি যখন কলকাতায় ছিলে, খুব ভুল না বললে, তখন তুমি স্ট্রিং ইন সি কলকাতায় ছিলে, তুমি বললাম প্রিন্ট আউট করে নিও, তুমি বললে যে হ্যাঁ স্যার করে নেবো। আমি দেখছি কোথায় আছে, নাহলে ফের পাঠিয়ে দেবো। এটাকে আমি এটাকে একবার মডিফাই করবো, কারণ কি অনেক কিছু চেঞ্জ করেছি, অনেক কিছু ভুল ছিল, এই ভুলগুলোকে চেঞ্জ করে রেখেছি, নতুন কিছু আপডেট করেছি। আমি না থাকলেও আমি একবার পাঠাবো, চিন্তার বিষয় নেই, আমি করে নিই। এই দেখো, দেখতে পাচ্ছ ডেটা অ্যানালিসিস উইথ পাইথন, 68 পেজ, দেখতে পাচ্ছ? কোন দিন পারে? 16/10/2024। আচ্ছা, হ্যাঁ পেয়ে গেছি, কিন্তু এটা আমার পিসিতে ডাউনলোড হয়নি একবার। ডাউনলোড করে নাও, আর না হলে তাহলে একটু দাঁড়িয়ে যাও, ওটা যদি নয় আমি ওটা পাঠাবো, কারণ কি এইটা করতে একটু সময় লাগবে, কারণ কি অলরেডি এই সবার এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তোমাদেরটা কেন, মানে কলকাতায় সব পরীক্ষা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য একটু প্রেশারে আছি, অনেক ডাউটস ক্লিয়ার, অনেক এক্সট্রা ক্লাসেস দিতে হচ্ছে, ওই জন্য একটু চাপে আছি। আমি করে দেবো তোমাদের, এটাও পুরো আমি অলরেডি, ওটা আছে, ওটা কয়েকটা কিছু জিনিস চেঞ্জ করেছি, পুরো হার্ডকোর কিছু চেঞ্জেস করিনি, কয়েকটা ফাংশনের কিছু ভুল ছিল, হ্যাঁ, ওটাকে চেঞ্জ করে এখন ফাইনাল ফাইলগুলো আছে, ওটা আমি করে দেবো। ওটাও আমি এটা রেখে, ওটা করে আমি মার্চ করে একদম নাম পাই সিরিজ পান্ডাস, এই করে আমি দেবো একবারে, ঠিক আছে? চিন্তার বিষয় নেই, ঠিক আছে? যাই হোক, ওটা দেখতে পারো তুমি, ওখানে সব আছে, A to Z ওখানে আছে, এগুলো পুরোটাই আমি একসাথে রেখেছি, ওটা তোমায় পড়তে হবে সারা জীবন, এটা নিয়ে কোনো বিকল্প নেই, ঠিক আছে? যাই হোক, তা আমরা মোটামুটি এখন একটা তৈরি করা শিখলাম, যেখানে একটা ডিকশনারি দিয়ে একটা ডেটা ফ্রেম তৈরি করেছি, যার কোনো ইন্ডেক্সিং মেনশন করিনি, অ্যাজ আ ডিফল্ট ইন্ডেক্সিং আমার 0 1 2 দেখতে পাচ্ছ। আর ইন্ডেক্স বলে, যেটা আমরা অলরেডি জানতাম, সিরিজেও একই গল্প রয়েছে,
কোনো গল্প চেঞ্জ হয়নি। সিরিজেও আমরা কিন্তু যদি আমরা না দিতাম ইন্ডেক্স, তখন আমার 0 1 2 3 4ই কিন্তু আসে। এর পরেরটাই দেখে নাও, যেখানে আমরা একই জিনিস আছে, দেখলে তুমি বুঝতে পারছো। এখানে মার্কটা রাখবো না, এখানে রাম করে দেবো। মার্ক বলে কোনো লোকের নাম খুব ভালো লাগে না, হয়ে গেল। তো এই ব্যাপার যেখানে দেখতে পাচ্ছ তোমার রয়েছে। আর সেই সূত্রে দাঁড়িয়ে এখানে ইন্ডেক্সটা আমি এখানে আলাদা করে মেনশন করেছি। যেরকম সিরিজের ফাংশনের একটা অ্যাট্রিবিউট ছিল ইন্ডেক্স বলে, সেরকম ডেটা ফ্রেম সেম ফাংশনেরও কিন্তু একটা অ্যাট্রিবিউট রয়েছে ইন্ডেক্স, যেটা তুমি একটা লিস্টে প্রোভাইড করবে। একই গল্প, যদি তুমি ইন্ডেক্স কম দাও তাহলে এখানে এরার তুমি খেয়ে যাবে। নাম্বার অফ রোজ মাস্ট বি ইকুয়াল টু দা তোমার ইয়ে থাকবে, কি বললাম, তোমার ইন্ডেক্স যতগুলো তুমি মেনশন করবে সেটা তোমার ইকুয়াল টু নাম্বার অফ রোজ থাকতে হবে। এই হচ্ছে ব্যাপারগুলো। তো যদি আমি এটাকে চালাই, তো দেখো এখানে কি আসবে। যে সিম্পল দেখতে পাচ্ছ যে আগেরটার মধ্যে ডিফল্ট ইন্ডেক্সিং ছিল, এবারটা তুমি নিজে থেকে ইন্ডেক্সিং করতে পারলে। এখানে সব থেকে বড় কথা, ইন্ডেক্সিংও তুমি করতে পারো। কলমের নাম তো তুমি বাই ডিফল্ট ডিকশনারি কি দিয়ে তুমি তো সেট হয়ে যাবে, তুমি আলাদা করে চেঞ্জ করতে পারবে। কলমের নাম তোমার সবসময় ডিকশনারি যে কিটা থাকবে সেটাই কিন্তু তোমার কলমের নাম হবে। আর ইন্ডেক্সটা তুমি চাইলে ম্যানুয়ালি তুমি চেঞ্জ করতে পারো, বাট নাম্বার অফ রোজ আর যে ইন্ডেক্সটা তুমি প্রোভাইড করছো লিস্টটা দুটো কিন্তু ইকুয়াল থাকতে হবে, নাহলে কিন্তু এরার। সেটা আগেও আমি নাম পাইতে দেখিয়ে, এই তোমার সিরিজে দেখিয়ে দিয়েছি, শুক্রবার দিনকার ভিডিওটা একবার দেখে নেবে। একই গল্প, কোনো রকম কিন্তু কুছ ব্যাপার নেই। এইবার রয়ে গেল, আমি এবার নতুন একটি গল্প রাখলাম যেখানে দুটো ডিকশনারি করেছি। সেই ডিকশনারি থেকে আরেকটা ডিকশনারি বানিয়েছি। ভালো করে দেখো, ইয়ার 1 ইয়ার 2 হচ্ছে দুটো ডিকশনারি রয়েছে, সেটা দিয়ে আমি আরেকটা ডিকশনারি বানালাম, যেটা ডাইসেল বলে একটা ডিকশনারি বানালাম। খুব খুব সুন্দর গল্প। তারপর আমি এই ডিকশনারিটাকে কিন্তু আমি দিয়ে ডেটা ফ্রেমটা বানাচ্ছি। তো ফার্স্ট কথা দেখো, ভালো করে দুটোকে দেখো, এগুলো এগুলো অ্যানালিসিস পারপাসে চলে আসলো। যে তোমার যে ইয়ার 1 বলে যে ফার্স্ট যে ডিকশনারিটা রয়েছে, তার মধ্যে কি ভ্যালু রয়েছে, কিন্তু লিস্ট অফ ভ্যালু নেই, কি আর ভ্যালু রয়েছে। দেখো কিজ গুলো ভালো করে দেখো, Q1, Q2, Q3, Q4। আর সেম সূত্রে যখন তুমি ইয়ার 2 যখন দেখছো, সেখানে তোমার AB Q4 আছে। তার মানে দুটো ডিকশনারির মধ্যে কিগুলো একটাই কমন রয়েছে, Q4। ভালো কথা। এবার আমি যখন দুটো ডিকশনারিকে মার্চ করে একটা ডিকশনারি করলাম, মানে মার্চ বলবো না, আমি দুটো ডিকশনারি অফ ডিকশনারি বানালাম। সাব ডিকশনারি রয়েছে ওর মধ্যে, কিতে 1 রয়েছে আর তোমার আর ভ্যালুতে তোমার একটা ডিকশনারি তুমি প্রোভাইড করেছো। তো সেটা দিয়ে যদি ডেটা ফ্রেম বানাই, দেখতে কিছুটা এরকম হবে। তাহলে বুঝতে পারবে একই জিনিস। যেখানে কি হলো দেখো, তুমি যে ফাইনাল যে ডিকশনারি ডাইসেল বলে বানিয়েছো, তার কিন্তু যে কিটা তোমার কিন্তু কলমের নাম হয়েছে। ভালো কথা। এইবার দেখো, যেগুলো সাব ডিকশনারির কি, যেগুলো ইয়ার 1 যে কিগুলো, সেগুলো তোমার রোয়ের বা তোমার ইন্ডেক্সড হয়ে গেছে। যেহেতু Q1 তোমার প্রেজেন্ট রয়েছে তোমার ইয়ার 1 এর মধ্যে, ইয়ার 2 এর মধ্যে কিন্তু নেই। ইয়ার 1 বলে যে তোমার ডিকশনারিটা, তার মধ্যে Q1 আছে, তাই জন্য আরেকটা যে ভ্যালু ন্যান হয়ে গেছে। যেটার মধ্যে পাওয়া গেছে দুটো, সেটা দুটো ভ্যালু পেয়েছো, নাহলে কিন্তু ন্যান হয়ে যাওয়া মানে একটার মধ্যে অ্যাভেলেবেল, একটার মধ্যে অ্যাভেলেবেল নেই, একটা কলমে অ্যাভেলেবেল নেই, এরকম কোনো ইন্ডেক্সের ভ্যালু। সেই সূত্রে তোমার গল্পটা এরকম তৈরি হবে। এখান থেকে জানার কি গল্প আসে, এখান থেকে মধ্যত জানার একটা কথাই আসে, যে তুমি যদি ডিকশনারি অফ ডিকশনারি বানাও, তাহলে তোমার যে ডিকশনারি অফ ডিকশনারি যেটা বানালে তার কিটা হয়ে যাবে কলমের নাম, আর যে সাব ডিকশনারি গুলো অ্যাজ এ ভ্যালুতে প্রোভাইড রয়েছে তার যে কিগুলো হয়ে যাবে তোমার রোয়ের নাম। এখান থেকে তুমি এটাই শিখতে পারছো। কি শিখতে পারছো মানে একটা প্রশ্ন দেখে বা পড়াচ্ছি, তার বিনিময়ে তুমি আউটপুট কি পাচ্ছ, এটা মাথায় রাখতে হবে। কে করে দিলাম স্যার করে দিয়েছি এটা না, এখান থেকে একটা জিনিসই তুমি শিখতে পারছো, যে তোমার ডিকশনারি অফ ডিকশনারি যদি হয়, তাহলে যে ফাইনাল যে ডিকশনারি অফ ডিকশনারির যে কিটা হয়ে যাবে তোমার কলম, আর যে সাব ডিকশনারিগুলোর যে তোমার কিগুলো হয়ে যাবে রো। এটাই গল্প, এখান থেকে তুমি শিখলে, আর কিছুই না। নেক্সট দেখতে পাচ্ছ, একটা ডিকশনারি থেকে আমি একটা ডেটা ফ্রেম বানিয়েছি। খুব একটা কিছু বলার ব্যাপার নেই, গল্পটা একই দেখতে পাচ্ছ। এমপ্লয়ি আইডি বলে একটা কি রয়েছে, নেম, ডিপার্টমেন্ট, তার এগেনস্টে কিছু লিস্ট অফ ভ্যালুজ রয়েছে, সেটা দিয়ে একটা ডেটা ফ্রেম DF4 বানিয়েছি। পরবর্তীকালে কোনো অ্যানালিসিস পারপাসে আমি বানিয়ে রেখেছি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যারা এগুলো করেছে, এটা কিন্তু আমি বসে বসে করিনি, এটা যারা আমার কাছে পড়েছে তারা ম্যানুয়ালি টাইপ করে করে প্র্যাকটিসে বানিয়েছে। আর তোমাকেও কিন্তু এগুলো শুধু চোখে দেখে ব্যাপার না, হাতেও তোমাকে প্র্যাকটিক্যাল করতে হবে। যেহেতু সিলেবাস শেষ করে আমরা প্র্যাকটিক্যালের দিকে যাব, নিজে থেকে করবে, এবার থেকে প্রশ্ন আমি দেবো। হ্যাঁ, তো এখন জিনিসটা শিখিয়ে দিচ্ছি, শিখিয়ে দেওয়ার পরেই তোমার কাজ হবে প্র্যাকটিক্যালে চলে আসবে। এগুলো সবই এগেনস্টে আমরা প্র্যাকটিক্যাল শিখবো, মানে প্র্যাকটিক্যাল করে করে তুমি দেখবে, ঠিক আছে। আর তার আগে কিন্তু এটাকে ইনস্টল করে নেবে, এই জুপিটার নোটবুকটা ইনস্টল করে নেবে। এর মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম আমরা অ্যানালিসিস কাজগুলো এর মধ্যেই করি, আমরা কিন্তু VS কোডে করি না।
ঠিক আছে, খুব কমপ্লিকেটেড হয়ে যায়, বারবার কম্পাইল করতে হয়, ভালো করে কোনো এইগুলো এই অ্যানালিসিস যে রেজাল্টগুলো খুব সুন্দর করে দেখা যায় না। তো সেই সূত্রে গেলে এটাকে ইনস্টল করে নেবে ল্যাপটপে, ঠিক আছে। তো তারপরেও এক দেখতে পাচ্ছ DF5 তৈরি করেছি, যেখানে কিছু তোমার রয়েছে, মানে রয়েছে তোমার কিজ রয়েছে, তার এগেনস্টে কিছু ভ্যালুজ রয়েছে, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, এজ, এক্সপিরিয়েন্স, দেখতেই পাচ্ছ, আলাদা কিছু ব্যাপার নেই। আর ওটা দিয়ে তৈরি করে রেখেছি পরবর্তীকালে কোনো জায়গায় কাজে লাগবে বলে। এইবার এখানে গল্পটা চলে আসলাম নেক্সট আরেকভাবে তৈরি করা শিখছি, যেখানে আমরা কিছু ডিকশনারি নিয়েছি, বা ডিকশনারিগুলোকে আমরা লিস্টে ঢুকিয়ে দিয়েছি। ভালো করে দেখো, টপার এ, টপার বি, টপার সি, টপার ডি, এই 4টে ডিকশনারিকে আমি একটা লিস্টে ঢুকিয়েছি। তাহলে বলতে পারো লিস্ট অফ ডিকশনারি ফাইনাল আমার রয়েছে টপার্স বলে, যার মধ্যে একটা লিস্টের মধ্যে তোমার 4টে ডিকশনারি আছে। এবার এরকম ধরনের মানে লিস্ট অফ ডিকশনারি দিয়ে যদি ডেটা ফ্রেম বানাও তখন কি হতে পারে। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে তো এটা জানতেই হবে যে 4টে ডিকশনারির মধ্যে কিন্তু কিগুলো সেম থাকতে হবে, নাহলে তো তোমার একটা কলম তৈরি হবে না। তো সেই সূত্রে গেলে সবগুলো দেখো রোল নাম্বার, নেম, মার্কস সেম ছিল, তো রোল নাম্বার বলে একটা কলম হয়ে গেছে। তাহলে যে ডিকশনারিজগুলো যে কিগুলো একটা কলমে চলে গেছে, আর আলাদা করে আমি এখানে ইন্ডেক্স প্রোভাইড করেছি ABCD, তাই সূত্রে তোমার ইন্ডেক্সগুলো এখানে তোমার চলে এসে যদি চালিয়ে দেখো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তুমি লিস্ট অফ ডিকশনারিজ দিয়ে তুমি কিন্তু এরকমভাবে তুমি ডেটা ফ্রেম তৈরি করতে পারো। এবার ম্যানুয়ালি যদি তুমি করতে হয়, ভালো করে ক্লিয়ার করে নাও, যেখানে আমি লিস্ট অফ লিস্ট দিয়েও তুমি ডিকশনারি কিন্তু ডেটা ফ্রেম কিন্তু তুমি তৈরি করতে পারো, যেখানে তোমাকে ইন্ডেক্সগুলো মেনশন করতে হয়। যখন তুমি লিস্ট অফ লিস্ট মানে সাব লিস্ট রয়েছে তোমার কাছে, লিস্ট অফ লিস্ট দিয়ে যখন তুমি ডিকশনারি তৈরি করবে, তখন কিন্তু তোমার সমস্যার মধ্যে একটা কথা থাকবে যেখানে কোনো ইন্ডেক্স কিন্তু স্পেসিফিক্যালি থাকে না। তো যদি তুমি ইন্ডেক্স ছাড়া এটাকে প্রিন্ট করতে দেখতে, এখানে তোমার রোতে তোমার ডিফল্ট ইন্ডেক্সিং 0 1 2 থাকবে, আর কলমেও তোমার ডিফল্ট ইন্ডেক্সিং 0 1 2 থাকতো। যেহেতু আমি এখানে মেনশন করে দিয়েছি বলে লোয়ার কলমের নামগুলো, তো সেই হিসাবে ভ্যালুগুলো এসছে তোমার DF7 প্রিন্ট করার পর, বাট অ্যাকচুয়ালি এখানে ডিফল্ট ইন্ডেক্সের ভ্যালুগুলোই কিন্তু এখানে থাকতো, ঠিক আছে। এবার এখানে একটা বড় একটা নোটস রয়েছে, কি বলতে চেয়েছে ভালো করে ক্লিয়ার করে দাও। যদি ইফ আর ডেটা ফ্রেম বলছি ইউজিং মানে ডেটা ফ্রেম তৈরি করছি, ইফ আ ডেটা ফ্রেম ইউজিং আ ডিকশনারি দেন এক্সটার্নাল কলম নেম কান বি গিভেন সিন্স দ্য কিজ অফ ডিকশনারি ইজ দ্য ডিফল্ট কলম নেম, ঠিক আছে। এটা ইফ উই ক্রিয়েট হবে, ইফ উই ক্রিয়েট আর ডেটা ফ্রেম ইউজিং ডিকশনারি দেন এক্সটার্নাল কলম নেম can't be given since the keys of the dictionary is the default column name. Index name also can't be changed since the data frame is being using series. এই দুটো কথার মানে আছে, দুটো কথা আলাদা আলাদা কথা বলতে চেয়েছে। তুমি যদি একটা ডেটা ফ্রেম তুমি ডিকশনারি দিয়ে তৈরি করো, তাহলে তুমি কিন্তু কলমের নাম পাল্টাতে পারবে না, কেন কি এটা বাই ডিফল্ট গল্প, কলমের নাম তুমি দিতে পারবে না, বা এক্সটার্নালি তুমি পাল্টাতে পারছো না, মানে দিতে পারছো না বলতে পারো। কেন কি, যেহেতু কলম বলে অ্যাট্রিবিউটটা আমরা উপরে শিখলাম, কলমস বলেও একটা অ্যাট্রিবিউট হয় যেখানে তুমি কলমসের নাম প্রোভাইড করতে পারো। কিন্তু তুমি যদি ডিকশনারি দিয়ে কোনো ডেটা ফ্রেম তৈরি করছো, সেখানে তুমি কলমের নাম এক্সটার্নালি প্রোভাইড করতে পারবে না, কেন কি তার ডিফল্ট যে কিটা রয়েছে সেটাই কিন্তু তার কলমের নেম হবে। আরেকটা গল্প বলে দিল পরের লাইনে এইটা, যে ইন্ডেক্সটাও তুমি পাল্টাতে পারবে না তুমি যদি সিরিজ দিয়ে তুমি যদি ডেটা ফ্রেম তৈরি করো। খুব ইম্পর্টেন্ট কথা, কি বললাম বুঝতে পেরেছো? তুমি যদি সিরিজ দিয়েও যদি তুমি চেঞ্জ করো, তুমি চাইলে ম্যানুয়ালি তুমি কিন্তু তার ইন্ডেক্সটাও চেঞ্জ করতে পারবে না, কারণ কি ইন্ডেক্সটা বাই ডিফল্ট যখন তুমি সিরিজ বানাচ্ছ তখন কিন্তু ইন্ডেক্স লক হয়ে যায়। হ্যাঁ, তুমি চাইলে তুমি সিরিজ বানানোর সময় তুমি ইন্ডেক্স পাল্টাতে পারো, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু একবার তুমি সিরিজ দিয়ে যদি বানিয়ে ফেলো, তুমি কিন্তু সেই মোমেন্ট অফ টাইমে এই ডেটা ফ্রেম বানানোর সময় তুমি কিন্তু কোনো এক্সটার্নাল ইন্ডেক্স তুমি কিন্তু দিতে পারবে না। এটাই এখান থেকে বলেছে। দেখো, আমি দুটো সিরিজ বানিয়েছি S1 S2, তুমি সিম্পল কি তারপরে ডিকশনারি বানিয়ে দিয়েছি, নেমে S1 দিয়ে দিয়েছি, মার্কসে S2 দিয়ে দিয়েছি। যে আমি প্রিন্ট করেছি DF8টাকে দেখতে পাচ্ছ, ডিফল্ট ইন্ডেক্স 0 1 2 রয়েছে, আর তার কলমের নেম তুমি ডিকশনারি কি থেকেই পেয়ে গেছো। এই হচ্ছে বেসিক গল্প। তুমি চাইলে np.arrays মানে বুঝতে পারছো, তুমি নামপাই অ্যারেজ দিয়েও কিন্তু তুমি একটা ডেটা ফ্রেম বানাতে পারো। তাহলে সব রকম টেকনিক শিখলাম, ডিকশনারি দিয়ে আমরা, লিস্ট অফ ডিকশনারি দিয়ে, ডিকশনারি অফ ডিকশনারি দিয়ে, ঠিক আছে, নর্মাল আমাদের সিরিজ দিয়ে, মোটামুটি লিস্ট অফ লিস্ট দিয়ে। যেহেতু আমাদের 2D গল্প, তো আমাদের সবই 2D দিয়ে করতে হবে। তো চাইলে তুমি নামপাই অ্যারে দিয়েও করতে পারো, যেখানে তোমাকে নামপাই অ্যারেতে তুমি চাইলে তুমি রোজ অ্যান্ড কলম ইন্ডেক্স দিতে পারো, এখানে কলম কমা দিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ডিফল্ট ইন্ডেক্সিংটাই দেখিয়েছি, তুমি যদি না দাও তাহলে তোমার ডিফল্ট ইন্ডেক্সিং 0 1 2 এরকম দেখাবে। এটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে বেসিক গল্প। তো এখানে গিয়ে মোটামুটি আমরা শিখে গেলাম যে কত রকম ভাবে আমরা
ডেটা ফ্রেমকে কিন্তু তৈরি করতে পারি। এইটুকুনি এখান থেকে বড় কথা। মোটামুটি এইটুকুনি শিখে যাওয়া মানে মোটামুটি তুমি ডেটা ফ্রেমের গ্রিপিং পেয়ে গেছো যে কত রকম ভাবে আমরা ডেটা ফ্রেম তৈরি করতে পারি। এবার আমরা দেখব যে df8.index এটা কি করছে। df8.index df8.index গল্পটা তোমার ধরো df8টা ওপরেই ছিল, খুব ভুল না বললে দেখো দিস আর df8, তোমার ইন্ডেক্সগুলো দিয়ে দেবে। মানে ইন্ডেক্সগুলো কি কি ছিল যেরকম দেখতে পাচ্ছ, ইন্ডেক্স রেঞ্জ তোমার ছিল হচ্ছে স্টার্টে 0 থেকে ছিল আর শেষ হচ্ছিল তোমার 3-এ গিয়ে, আর স্টেপ সাইজ তোমার এক এক করে বাড়ছিল। ঠিক আছে, এই জন্য তোমার ইন্ডেক্সের তোমার একটা রেঞ্জ তোমাকে এখানে দিয়ে দেয় df8.index। তুমি এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু কোনো তোমার না, কিন্তু কি না, এটা কিন্তু কোনো ফাংশন না। যেরকম আমরা নামপাইতেও দেখেছি, সিরিজেও দেখেছি যে বাই ডিফল্ট কিছু অ্যাট্রিবিউট কিন্তু আছে, সেটা নিয়ে আমরা স্টাডি করছি। ঠিক আছে, তারপর হয়ে গেল df8.columns। তো কলমস কি করবে, সেম কিন্তু আমাদের যতগুলো আমাদের একটা ডেটা ফ্রেমের কলমগুলো আছে, কলমের নামগুলো অ্যাজ আ আউটপুট তুমি কিন্তু চাইলে এইভাবে তুমি পেতে পারো। এই হচ্ছে বেসিক গল্প। তারপর হচ্ছে df8.axis। অ্যাক্সিস কি করবে, অ্যাক্সিসে তোমার ইন্ডেক্সটা আর কলমটা ধরে নয়, দুটো অ্যাট্রিবিউটকে একসাথে মার্চ করা আছে। মানে অ্যাক্সিস যখনই তুমি কল করো তখন তুমি দুটো জিনিসই পেয়ে যাও, তোমার ইন্ডেক্স রেঞ্জটাও পেয়ে যাও এবং তোমার ইন্ডেক্সগুলোও তুমি পেয়ে যাও। এই হচ্ছে বেসিক গল্প। মানে 0 থেকে শুরু করছে, 3-তে গিয়ে শেষ হচ্ছে তোমার ইন্ডেক্স রেঞ্জ। মানে ইন্ডেক্সের কত কি কি ছিল ইন্ডেক্সটা পেয়ে গেলে, প্লাস মানে ইন্ডেক্সের নামগুলো তুমি পেয়ে গেলে, যেহেতু এটা নাম্বারে ছিল বলে রেঞ্জ দিচ্ছে, নর্মাল থাকলে তোমাকে নর্মালি দিত। আর ইন্ডেক্সের নাম মানে তোমার কলমের নেমগুলো তোমায় কিন্তু এখান থেকে দিয়ে দেবে। যা দুটো থাকবে দুটোই তুমি পেয়ে যাবে। এবার হচ্ছে df8.dtypes। ডি টাইপ মানে তোমার এখানে প্রত্যেকটি যে কলম রয়েছে সে কলমের ডেটা টাইপগুলো তোমাকে কিন্তু আলাদা করে এখানে দেবে। যে নেম বলে যে কলমটা তার ডেটা টাইপটা কি, যেহেতু এটা স্ট্রিং বলে অবজেক্ট দিচ্ছে, আর মার্কসটা হচ্ছে ইন্টিজার 64 বিটে অলরেডি তোমার রয়েছে, তুমি ওপরে গিয়ে দেখলে তো বুঝতেই পারছো। দেখো 10 to 30 দিজ আর অল 64 বিট ইন্টিজার হিসাবে এগুলা নেয়, কিন্তু মাথায় রাখবে নর্মালি কিন্তু এটা 32 বিট ইন্টিজার, মানে এটা তোমার 4 বাইট 4x8 32 বিটসের ইন্টিজার নর্মালি থাকে। বাট যখনই তুমি এই পান্ডাস মডিউলে ঢুকে যাও বা নামপাই মডিউলে ঢুকে যাও, তখন তুমি ম্যানুয়ালি কিন্তু এগুলো সব ইন্টিজার 32 64 হয়ে যায়। মানে আরো বড় ডেটা টাইপ এরা নিতে কিন্তু সক্ষম, এইভাবে ডিজাইন করা আছে এগুলো। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তুমি পেয়ে গেলে। তো df8.size কথাটা মানে গিভ আস দ্য নাম্বার অফ এলিমেন্ট, কতগুলো এলিমেন্ট আছে। কতগুলো এলিমেন্টের উপরে দেখলে বুঝতে পারবে, দেখো এখানে 6টা আছে, 3টে নেম 3টে মার্কস, তাহলে নাম্বার অফ এলিমেন্ট। 2Dর মধ্যে কতগুলো এলিমেন্টস আছে তুমি যদি করো রো ক্রস কলম যখন তুমি মাল্টিপ্লাই করো, তো সেরকম ভাবেই কিন্তু তুমি পেয়ে গেলে। df8.shape করা মানে তোমায় বলে দেবে কতগুলো রোজ অ্যান্ড কতগুলো কলমস রয়েছে। তো 3টে রোজ আছে 2টো কলম, তাই জন্য 3,2 কিন্তু তোমাকে এখানে শেপের অ্যাট্রিবিউট তুমি পেয়ে গেছো। df8.values কি করে, শুধু তোমার ভ্যালুস গুলো দেয়। তাহলে কি হচ্ছে, লিস্ট অফ লিস্ট কনসেপ্টে যেরকম ফার্স্ট যে রোটা তোমার ফার্স্ট সাবলিস্ট, তারপর রোটা সেকেন্ড সাবলিস্ট, তারপর রোটা হচ্ছে থার্ড সাবলিস্ট, এইভাবে তোমার কিন্তু চলে আসে। df8.empty মানে চেক করে যেটা আদৌ ডিফল্ট মানে এমটি কিনা। দেখো df1 যেটা ছিল প্রথম যেটা ফ্রেমটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এমটি ছিল, খুব ভুল না বললে। তো ওটা যদি করতাম তাহলে এখানে ট্রু দিত, বাট এখানে যেহেতু df8টার মধ্যে ভ্যালু রয়েছে ইটস নট এমটি, দ্যাটস ওয়াই ইটস গিভ ফলস, ফলস প্রোভাইড করেছে। আর df8.ending এটা একটা অ্যাট্রিবিউট, এটা কি করছে তোমাকে দেখছে কত ডাইমেনশন। তো বাই ডিফল্ট যে কোনো ডেটা ফ্রেমই কিন্তু 2 ডাইমেনশনাল হয়, এটাতে প্রশ্ন করার কোনো মাথা নেই। তো যাই হোক, তুমি যদি চাও তুমি ডাইমেনশনও দেখতে পারো, এটা 3 ডাইমেনশনও হতে পারতো, 4 ডাইমেনশনও হতে পারতো, 5 ডাইমেনশনও হতে পারতো। তো সেই সূত্রে এটা তোমার ডাইমেনশনও তোমাকে এখানে বলে দিয়েছে। আর df8.t যেটা করেছি, টি মানে ট্রান্সপোজ করা। মানে তুমি যদি অ্যাকচুয়ালটা দেখো df8টা ওপরে গিয়ে একটু অনেক ওপরে চলে গেছে, এই দেখো এখানে তোমার কি ছিল, রো কলম ছিল, এবার এটাকে ট্রান্সপোজ হয়ে গেছে এই জায়গাটা, দেখো দেখলে বুঝতে পারছো যে কলমটা রোয়ে চলে এসছে, রোটা কলমে চলে গেছে। তো সেম তুমি চাইলে টি লিখা মানে তুমি ট্রান্সপোজও করতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই। এবার লেন্থ, লেন্থ ব্র্যাকেটের df8 মানে সেম কথা, যে তোমার কতগুলো তোমার রোজ আছে তাকে পাশে বলে দিয়েছে গিভ দ্য নাম্বার অফ রোজ, তোমায় কিন্তু এখানে পেয়ে যাবে। আর df8.count কথাটার মানে হচ্ছে নন ন্যান ভ্যালু, মানে প্রত্যেকটি কলমে কতগুলো নন ন্যান ভ্যালুজ আছে সেগুলো তোমায় কিন্তু কলম ওয়াইজ তোমায় কিন্তু আউটপুট তোমায় কিন্তু ওরা গুনে দেবে। ঠিক আছে, যদি তুমি কাউন্টের মধ্যে কোনো প্যারামিটার পাস না করো। আর সেম তুমি কাউন্টের মধ্যে যদি প্যারামিটার পাস করো 1 অ্যাজ আ 1, এরকম ব্যাপার না যে তুমি ইয়ে করে, এটা কলম ওয়াইজ হবে, WISE, কলম ওয়াইজ, এটা তোমার রো ওয়াইজ। মানে কাউন্টের মধ্যে যদি তুমি 1 দাও তাহলে তোমার কিন্তু রো ওয়াইজ কাউন্ট করবে প্রত্যেকটি রোতে কতগুলো তোমার নন ন্যান ভ্যালুজ আছে।
হুম, এই হচ্ছে গল্প। তো দুটো রকমই গল্প এখানে একটু মাথায় রাখবে। প্রথমেই বলে দিলাম যে যেহেতু এটা 2D সেট, 2D গল্প, তো এখানে দুটো জিনিস আমরা দুভাবে করি। আমাদের একটা রো ওয়াইজ গল্প থাকবে, একটা কলম ওয়াইজ গল্প থাকবে। তো রো ওয়াইজ এটা বাই ডিফল্ট এটা স্ট্যাটিক, মাথায় রাখার জন্য যে রো ওয়াইজ কোনো কিছু করতে গেলে তোমার তার ভেতরে প্যারামিটারে তোমাকে 1 দিতে হয়, আর কলম ওয়াইজ করতে হলে তার প্যারামিটারে কিচ্ছু দিতে হয় না। কিছু না দেওয়া মানে সবসময় ডিফল্ট তোমাকে কলম ওয়াইজ কিন্তু করে তোমাকে দেবে, এটাই মাথায় রাখতে হবে। আর তোমার যদি মনে হয় যে না তুমি কিছু মানে কলম ওয়াইজ না রো ওয়াইজ করতে চাও, তখন তোমাকে যেই ফাংশনটা যেই কাজটাই করছে কিনা পরবর্তীতে দেখবো অনেক এরকম ফাংশন পাবে যেখানে দুরকম ভাবে আমি করব। কলম ওয়াইজ একটা আউটপুট পাবো, রো ওয়াইজ পাবো, যেহেতু 2D ডেটা সেট বলে। তো সেই সূত্রে গেলে কলমে কিন্তু সবসময় কিছু প্রোভাইড করবে না এই ফাংশনের প্যারামিটারে, বাট রো ওয়াইজ করতে গেলে তোমাকে সেই ফাংশনের প্যারামিটারে 1 প্রোভাইড করতে হবে, তাহলেই এটার মানে হচ্ছে তোমার রো ওয়াইজ। ঠিক আছে, ব্যাপার হয়ে গেল। এবার হচ্ছে তারপর তোমার সিম্পল ধরে নাও DF8টাকে প্রিন্ট করেছি, ভালো কথা। এবার তুমি চাইলে এবার অ্যাক্সেস কি করে করবে, কলম ওয়াইজ অ্যাক্সেস। দেখতে পাচ্ছ তুমি DF8 তুমি যদি এটা ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটসে তুমি তার কি করেছো, যে কলমের নাম, যেহেতু কলমের নাম একটা স্ট্রিং, তাই জন্য তুমি সিঙ্গেল কোটসের মধ্যে তুমি দাও, তাহলে তোমাকে সেই কলমটা মানে ওয়ান কাইন্ড অফ সিরিজ তুমি পেয়ে যাবে। এখান থেকে এইভাবেই কিন্তু আমরা মেশিন লার্নিং এর কাজ করি। আমাদের যদি কলমকে ওখান থেকে বার করতে হয় কেটে কেটে, তখন আমরা এইরকম প্রবলেম, এরকম কিন্তু কনসেপ্ট কিন্তু আমরা ভাবি। DF8 ব্র্যাকেটের মধ্যে একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটসের মধ্যে তুমি যদি সেই কলমের নামটা দিয়ে দাও, সেই কলমটাকে আমরা অ্যাজ আউটপুটে কিন্তু পেতে পারি। এটা 3 ভাবে করা যেতে পারে, অনেক রকম ভাবে করব। ফার্স্ট এইভাবে করতে পারো, তুমি চাইলে এইভাবে করতে পারো DF8 মানে ডেটা ফ্রেমের নাম ডট কলমের নাম, এটা করলেও তোমার কিন্তু একই হবে। ঠিক আছে, দুভাবে তুমি করতে পারলে, আরো আমি দেখাবো, আরো অনেক টেকনিক আছে পরবর্তীকালে দেখবো। তাহলে তুমি দুভাবে চাইলে কিন্তু এরকম কলমকে, এটাকে বলে কলম স্লাইসিং বলা হয়। তুমি ইন্ডিভিজুয়াল একটা বড় ডেটা সেট থেকে তুমি একটা কলমকে কেটে বার করে নিচ্ছ। এগুলোই কিন্তু আমরা অ্যাকচুয়ালি পরবর্তীকালে মেশিন লার্নিং এ করি। এইগুলোই ভালো করে এখন থেকেই বলে দিলাম। মেশিন লার্নিং করতে গেলে আমাদের কি করতে হয়, একটা ডেটা সেটের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকে। অ্যাট্রিবিউটস মানে কলমের নামকে বলা হয় অ্যাট্রিবিউটস। তো সব অ্যাট্রিবিউটস ধরুন আমার কাজের নাম, আমি দেখাবো অরিজিনাল ডেটা সেট আমার কাছে আছে। এই দেখতে পাচ্ছ IPL এই মিসিং ডায়াবেটিস ডেটা সেট রয়েছে। ঠিক আছে, এরকম অনেক ডেটা সেট রয়েছে, আমরা দেখাবো এটা নিয়ে খুলে এরকম হয় অ্যাকচুয়ালি ডেটা সেট দেখতে। ঠিক আছে, তো আমরা কিন্তু এতগুলো কলমগুলো নিয়ে কাজ করি না। আমাদের ধরুন নির্দিষ্ট 5টি কলম দরকার থাকবে আমার আউটপুট আনার জন্য, মানে 5টি মেজর কলম যেটার উপরে প্রজেক্টটা দাঁড়িয়ে রয়েছে। তো সবগুলো লাগবে না, তা আমি এইভাবে কিন্তু ডেটা সেটগুলোকে ওখান থেকে এক্সট্রাক্ট করে একটা অন্য একটা ভেরিয়েবলে রাখলাম, সেটা দিয়ে পরবর্তীকালে আবার ডেটা সেট তো বানিয়ে দিলাম। এরকমও করতে পারো, কোনো অসুবিধার বিষয় নেই। এই হচ্ছে ব্যাপার। তো চলে আসে DF4টাকে প্রিন্ট করেছি কোনো কারণে, নিশ্চয়ই কোনো কাজ করবো তলায়। দেখো এবার দেখো DF4.ডিপার্টমেন্ট, তাহলে ডিপার্টমেন্টটা শুধু আমার এই কলমটা কিন্তু এত বড় ডেটা সেট থেকে শুধু ডিপার্টমেন্টটা কিন্তু আমার চলে এসছে। দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টে যেগুলো ছিল, তাহলে আমি যদি বলতে চাই ডিপার্টমেন্ট ওই কলমটা দরকার, তখন আমি পেয়ে গেলাম। এবার দেখো এবার সিঙ্গেল সিঙ্গেল তো করলাম, এবার মাল্টিপল যদি করতে চাই, মানে মাল্টিপল মানে শুধু একটা না, তুমি যে বললাম না 10টা কলমের মধ্যে 4টে কলম দরকার আমার, তখন আমি কিভাবে করবো, তখন আমাকে একদম সাবলিস্ট প্রোভাইড করতে হবে। দেখো এই জায়গায় একটা সাবলিস্ট, DF4 তো একটা ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ থাকবেই, তার মধ্যে সাবলিস্ট এরকম ভাবে আমি প্রোভাইড করতে পারি। সাবলিস্টের মধ্যে তুমি কলমের নামগুলো দিয়ে দাও। যেমন দেখো এমপ্লয় আইডি আর ডিপার্টমেন্ট দুটো আলাদা আলাদা, দেখো পাশাপাশি নেই কিন্তু। এমপ্লয় আইডি এদিকে রয়েছে, ডিপার্টমেন্ট তুমি স্লাইসিং করতে পারো, স্লাইসিং করা মানে 3টেই চলে আসবে। এটাও দেখাবো কি করে স্লাইসিং করতে হয় 2Dর ওপর, সেটাও দেখাবো, এটা অন্য গল্প আছে। কিন্তু এখানে আমরা কি করছি, ইন্ডিভিজুয়াল সেপারেট আমরা মানে কলমকে আনতে গেলে আমরা কিন্তু এরকম আমরা সাবলিস্ট প্রোভাইড করে দিই সেই কলমগুলোর নাম লিখে। তো সেই কলমগুলোই কিন্তু আমার আউটপুটে কিন্তু চলে আসবে। এই হচ্ছে বেসিক গল্প। এইবার চলে আসলাম আমাদের দুটো ফাংশন পড়বো, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি মেজর প্রশ্ন পাবে পরীক্ষার হলে, প্রথমেই বলে দিচ্ছি, এবং সিলেবাসেও কিন্তু খুব বড় বড় করে মেনশন করা আছে। লক আর আইলক ফাংশন ডেটা ফ্রেম পান্ডাজে ডেটা ফ্রেমের সব থেকে ইম্পর্টেন্ট ফাংশন ফর দ্য কলেজ অ্যান্ড স্কুল লেভেল, দুটো লেভেলেই কিন্তু এখান থেকে প্রশ্ন দেয়। এটা লক এবং আইলক। লক কি করে, যখনই আমরা 2Dর ওপর স্লাইসিং করতে যাই, তখনই আমাদের এই ফাংশনটার কথা মাথায় আসে। আমরা ম্যানুয়াল স্লাইসিং করতে পারি না, যেখানে আমরা লিস্ট স্লাইসিং করেছি, আমরা স্লাইসিং করেছি, মানে আমরা স্ট্রিং স্লাইসিং করেছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে নর্মাল আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে স্লাইস অপারেটর দিলে স্লাইসিং হয়ে যেত, বাট এখানে তা না। এখানে তোমাকে ভাবতে গেলে এইভাবে ভাবো, তোমার এলওসি বলে একটা ফাংশন বা একটা অ্যাট্রিবিউট রয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশন না, এলওসি একটা অ্যাট্রিবিউট যার সাহায্যে তুমি
লোকেশনকে এক্সট্র্যাক্ট করতে পারো, মানে স্লাইসিং করতে পারো, ঠিক আছে। এই অ্যাট্রিবিউটটা কিন্তু তোমার একটা থার্ড ব্র্যাকেট এর মধ্যে কিন্তু কাজ হয়। ফাংশন হলে ফার্স্ট ব্র্যাকেট থাকতো, এটা কিন্তু একটা ফাংশন বলবো না, এলওসি একটা অ্যাট্রিবিউট তোমার ডেটা ফ্রেমের, ঠিক আছে। তো সেখানে আমি থার্ড ব্র্যাকেট দেওয়ার পর মাঝখানে একটা কমা দেখো রয়েছে। এই কমার দুটো দিক আছে, একটা বাঁ দিক একটা ডান দিক। বাঁ দিক তোমার রোকে বোঝাচ্ছে আর ডান দিক তোমার কলমকে বোঝাচ্ছে। এটা প্রথমে ভালো করে লিখে নাও। কমার বাঁ দিকে যা লিখবে লেফট হ্যান্ড সাইডে সেটা রোকে বোঝাবে, আর ডান দিকে যা লিখবে তার মানে ওটা কলমকে বোঝাচ্ছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? প্রথমে এখানে কি করেছি ভালো করে দেখো, যেহেতু কলমের আমরা এই এলওসি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কমার বাঁ দিকে আমি 0 থেকে 2 লিখেছি, তার মানেটা কি 0 থেকে শুরু হবে 2 অবধি যাবে। নর্মাল স্লাইসিং এ কি হতো, নর্মাল স্লাইসিং এ লাস্টটা ছেড়ে দেওয়া হতো, বাট এলওসি যে অ্যাট্রিবিউটের পর যদি স্লাইসিং করি, এলওসি অ্যাট্রিবিউটের মধ্যে, এলওসি অ্যাট্রিবিউটের সাহায্যে, নর্মাল তো স্লাইসিং করতে পারবে না, ঠিক আছে। এলওসি অ্যাট্রিবিউটের রেসপেক্টে যদি তুমি স্লাইসিং করো তখন তোমাকে আপার এবং লোয়ার লিমিট দুটোই তোমাকে ইনক্লুড করে নেবে, মানে তোমার শুরু এবং শেষ দুটোই তোমার ইনক্লুড হয়ে গেছে। আর কমার পর দেখো শুধু তোমার স্লাইস অপারেটর দেওয়া রয়েছে। কমার পর শুধু স্লাইস অপারেটর দেওয়া মানে হচ্ছে তোমার প্রত্যেকটি কলম চলে এসছে। কলমের মধ্যে কোনো স্লাইসিং করিনি, বাট রো এর মধ্যে আমি স্লাইসিং করেছি, 0 থেকে শুরু করেছি 2 অবধি আমি করেছি। এই হচ্ছে ব্যাপার। দেখ নেক্সট আর একটা এক্সাম্পল আছে, df4.log। দেখো প্রথমে তোমার একটা কথা বলছি, আমি যদি এখানে যদি এই স্লাইস অপারেটরটা না দিতাম তাহলেও কিন্তু আউটপুট আসতো। কোনো এটা মানে হচ্ছে ওটা না দেওয়া মানেও পুরোটাই তোমার ইনক্লুড করছে, আর দেওয়া মানে তো তুমি দিয়েছো, এটা মানে হচ্ছে পুরো তুমি অলরেডি জানো। বাট যদি না দাও তাহলেও কিন্তু চলবে। কিন্তু এবার দেখো এই জায়গাটা সামনে মানে রোয়ে কোনো স্লাইসিং করিনি, মানে রো গুলো সব, বাট কলমে স্লাইসিং করেছি এমপ্লয় আইডি থেকে ডিপার্টমেন্ট অবধি, মানে এমপ্লয় আইডি তারপরে নেম বা ডিপার্টমেন্ট, এগুলো আমার 3টে কনজিকিউটিভ দরকার। এবার দেখো যদি তার মানে কি আমি ওখানে বললাম কলমে কিছু মানে স্লাইসিং করবো না সবগুলো বলে আমি এটাকে নাও দিতে পারতাম, বাট এখানে যদি তা করি আমার কিন্তু এটা এরার দিয়ে দেবে। কেন? সামনে তুমি বলতে পারবে না, মানে তোমাকে সামনে তোমাকে স্লাইস অপারেটর তোমাকে দিতেই হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্প, ঠিক আছে, বুঝিয়ে দিলাম। তুমি পেছনে না দিতে পারো কোনো অসুবিধা নেই, বাট সামনে তোমাকে যদি অল যদি নিতে হয়, অল রোজ যদি তোমার নিতে হয়, তাও তোমাকে স্লাইস অপারেটরটা ওখানে দিতে হবে অ্যাজ আ সিনট্যাক্ট হিসাবে। তার মানে কিন্তু অল রোজ কোনো অসুবিধা নেই। আমরা কলমে স্লাইসিং করে দুটোকে একসাথে করতে পারো, কোনো প্রবলেম নেই। কলম লো একসাথে তুমি স্লাইসিং করতে পারো, কোনো প্রবলেমের বিষয় নেই। বাট তুমি যদি অল করতে যাও, তুমি যদি কলমে অল করতে যাও, তখন তুমি দেখালাম যে তুমি নাও চাইলে করতে পারো, কোনো প্রবলেমের বিষয় নেই। নাও দিতে পারো রেঞ্জটা। বাট তুমি যদি এতে করো, রোতে সেম জিনিসটা যদি করতে চাও, তোমাকে কিন্তু স্লাইস অপারেটর মেনশন করতে হবে। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। এবার সিম্পল আমি এখানে একটা df4 দিয়েই করেছি, যেখানে 2 থেকে শুরু করেছি, কিছু নেই মানে শেষ অবধি চলে যাবে, আর কলম সব চলে আসবে, এটার মানে হচ্ছে। তো সেটাই তোমার আউটপুটে দেখো এসে গেছে, ভালো কথা। তুমি চাইলে df4.t যেটা করেছিলাম ট্রান্সপোজ, তুমি ট্রান্সপোজ বলে একটা ফাংশনও আছে। টি শুধু তো একটা অ্যাট্রিবিউট, বাট তুমি চাইলে এটা ফাংশনও আছে, এই ফাংশনটাও তুমি এখানে ইউজ করতে পারো। df4 অ্যাট্রিবিউট করা মানে তুমি কিন্তু তার ট্রান্সপোজ করলে তুমি তার ভ্যালুটা তোমার ট্রান্সপোজ হয়ে যাবে, ঠিক আছে। এটা লোকাল, মানে কোনো পার্মানেন্ট ট্রান্সপোজ না, জাস্ট করার জন্য। এবার আমাদের নেক্সট ফাংশন হচ্ছে আই লক ফাংশন। লকের বড় ভাই বলি আই লককে আমি, ঠিক আছে। আই মানেই হচ্ছে ইন্টিজার, মানে যেটা আমরা নর্মাল নেম দিতাম, মানে কলম বা রোয়ের যে অ্যাকচুয়াল নাম দিতাম, স্ট্রিং নেমটা দিয়ে আমি স্লাইসিং করতাম, বাট এখানে আমরা তা করব না। এখানে আমরা ইন্টিজার ভ্যালু ইউজ করব, মানে প্রত্যেকটা এটুকু যদি মাথায় রেখে দাও। দেখো df4 এমপ্লয় আইডি ইজ দ্য ফার্স্ট কলম, তো এটার অ্যাকচুয়ালি এর পজিশন কি, আমরা যদি ম্যানুয়ালি 2D তে ভাবো, এটা 0, নেমটা হচ্ছে 1, ডিপার্টমেন্টটা 2 আর স্যালারি 3। মানে আমরা এখানে আর তার ইন্ডিভিজুয়াল নাম দিয়ে তাকে স্লাইসিং করব না, এর যে অ্যাকচুয়াল যে ইন্ডেক্সটা, যেটা আমরা কিছু না দিলে থাকতো, ডিফল্ট ইন্ডেক্স যেটা 0, 1, 2 থাকতো, তো আমাদের সেইটা দিয়ে কিন্তু কাজ করব। এই হচ্ছে ব্যাপার। দেখো এখানে গল্পটা আর একটা কথা, আই লকে কিন্তু আমাদের লাস্ট ইন্ডেক্সটা ইনক্লুড হয় না। যেরকম আমরা 0 থেকে 2 দিয়েছি, মানে 0, 1 অবধি যাবে, 2টা কিন্তু ইনক্লুড হবে না। এই হচ্ছে বেসিক গল্প। মানে যেহেতু কলম লেভেল স্লাইসিং, গল্পটা একই হবে। তোমার বাঁ দিকটা হচ্ছে তোমার রো, ডান দিকটা হচ্ছে কলম। তো রোয়ে মানে সব বলেছো, আর কলমে তোমার 0 থেকে 2, মানে আমার যদি 0 মানে এমপ্লয়ি আইডি আর নেম আর ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি 0 হচ্ছে এমপ্লয়ি আইডি, নেম হচ্ছে 1, ডিপার্টমেন্ট হচ্ছে 2। তো 0 থেকে 2 মানে 0 আর 1 টুকু সিলেক্ট হবে। কেন কি বলে দিয়েছি যে একদম সেম ভাবে কাজ করে। আমরা এখানে ইন্টিজার ইন্ডেক্স প্রোভাইড করি রাদার দ্যান দ্য নেম অফ দ্য ইন্ডেক্স। তুমি রো ওয়াইজও বলতে পারো কি কলম ওয়াইজ বলতে পারো, ব্যাপারটা একই। আর এখানে আমরা কি হয়, লাস্ট যেটা দেওয়া হয় সেটা ইনক্লুড হয় না।
লকে ইনক্লুড হয়, আই লকে ইনক্লুড হয় না, এটাই ডিফারেন্স। এই জন্য এই দুটো থেকে কিন্তু অনেক ভালো ভালো প্রশ্ন কিন্তু তুমি পেয়ে যাবে, মাথায় রেখে দেবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বেসিক গল্প, এটাকে মাথায় রাখলেই কিন্তু জিনিসটা ভালো হবে। তো সিম্পল এটাকে চালিয়ে দেখো, তো একই জিনিস দেখতে পাচ্ছ। এবার DF6টা আমরা অলরেডি তৈরি করা ছিল, আমি এটা প্রিন্ট করেছি, ভালো কথা। এবার এখানে আইলক চেষ্টা করছি, দেখো বলেছিলাম যে এখানে তুমি এইটা দিতে পারো, ঠিক আছে? আইলক এটা মানেটা কি বলো, 0 থেকে 3 রো। দেখো রো এর, দেখো এটাও বুঝিয়েছি, এখানে রো এর ইন্ডেক্স, যে DF6 এর রো এর ইন্ডেক্স ABCD ছিল, কিন্তু আমি এখানে যদি লক দিয়ে করতো তাহলে আমাকে A থেকে C এরকম লিখতে হতো। কিন্তু যেহেতু আমি আইলক ইউজ করছি, আমি তার পজিশন নাম্বারটা দিয়েছি, A0 পজিশনে, B1, C2, D3 এরকম তোমার পজিশন নাম্বারিং। আর 0 থেকে 3 মানে হচ্ছে 0, 1, 2, মানে ABCটাই আসবে, আর কিছু নেই, মানে কলমের রেসপেক্টে কিছু নেই, মানে সব দেবে। তুমি এটা নর্মালও করতে পারো বা তুমি স্লাইস অপারেটরও লিখতে পারো, ব্যাপারটা কিন্তু একই হবে, কোনো ভুল নেই কিছু। এটা লেখা মানে হচ্ছে অল, কলমটা পুরো দেবে, আর না লেখা স্লাইস দিলেও তোমার কলমটা তোমার সব দিয়ে দেবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? আর আগেও বলেছি, নর্মাল যদি তুমি DF স্লাইসিং করো 2 থেকে 5, কথাটার মানে কি ভালো করে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। 2 থেকে 5 এটা কিন্তু তোমার রো লেভেল স্লাইসিং করছে, এখানে কিন্তু কমাটা সাপোর্ট করে না। আমি যদি এখানে কমা দিই, ধরো না, আমি চেষ্টা করছি দিই, আমি কখনো করে দেখিনি। দেখো এখানে কি আসে, দেখো ঘুরছে, দেখো এটা রান হচ্ছে, দেখো কি আসে। আমি কখনো মানে আই লক ছাড়া করিনি, দেখো এটা একই জিনিস দিয়েছে তোমার, কিন্তু দেখো দিয়ে দিয়েছে, দেখো আই লক ইউজ করতে হবে তোমাকে, নর্মালি কিন্তু হবে না, এটাই তোমাকে বলে দিয়েছে। দেখো এখানে কমা চলে না, তুমি যদি নর্মাল দাও, নর্মাল যদি আই লক ছাড়া যদি তুমি দিতে চাও, তাহলে তাহলে তোমাকে 2 থেকে 5 দেওয়া মানে তোমার রো গুলো ফিল্টার করে দেবে। 2 থেকে 5 কেন তোমাকে বোঝাবো, দেখলে ক্লিয়ার হবে। অরিজিনালটা দেখো, 0, 1, 2, এই হচ্ছে তোমার, এইটা হচ্ছে 2 নম্বর রো অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স ওয়াইজ। তারপর তোমার 5, তো 5 তো নেই তোমার অ্যাকচুয়ালি, এই জন্য তোমার C আর Dটাই আউটপুটে এসছে, ঠিক আছে? সেম জিনিস তুমি দেখো করেছি, লক দিয়ে করেছে, এটা লকের দুদিকেই রেখেছি, রো এবং কলম তুমি এভাবে করতে পারো। তুমি দেখো রোতে তুমি স্লাইসিং করেছো, দেখো ভালো করে দেখো, রোতে স্লাইসিং করেছি, বাট কলমে শুধু আমি বলে দিয়েছি এই কলমগুলোর এই স্লাইসিং দরকার। এটা ওয়ান কাইন্ড অফ একটা ভেবে নাও, এটা কিন্তু একটু অ্যানালিসিস পারপাসের কাজ হয়ে যাচ্ছে। তোমাকে যদি সেম একটা ডেটা সেট দিয়ে তোমাকে বলতে হবে না, সেটার নাম হচ্ছে স্টুডেন্ট ডেটা সেট, যেখানে তোমাকে বললাম সিলেক্ট, তোমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, শুধু তুমি রোল নাম্বার এবং মার্কসটা দেখাও যাদের A থেকে C, যাদের ধরে নাও ইন্ডেক্স লেভেল A থেকে C, মানে এরকম ধরনের তুমি একটা কোয়ারি ব্যাকএন্ডে তুমি এভাবে করতে পারছো। তাহলে এতটা মানে কতটা মানে এনার্জেটিক ব্যাপার স্যাপার এখানে চলে এসছে তোমার। তুমি চাইলে এইভাবেও তুমি কিন্তু স্লাইসিং করতে পারো, যেখানে তুমি কলমে স্লাইসিং করলাম না, রো স্লাইসিং করলাম না, রোয়ে আমার এরকম সেম জিনিসটা রো লেভেলেও করতে পারো তুমি। রোতে বলে দিতে পারো তোমার এই 3টে রো দরকার, আর কলমে তুমি স্লাইসিং করে ফেললে, এরকমও তুমি করতে পারো, মানে কম্বিনেশনও তুমি ট্রাই করতে পারো। দেখো এখানে দেখো করেছি, দেখো আমার A আর Cটা আমার দরকার, দেখো আমি সাবলিস্ট দিয়ে দিয়েছি, মানে A আর C তোমার রোটা দরকার, আর কলমে তোমার রোল নাম্বার আর মার্কস দরকার। কি সুন্দরভাবে আমরা কিন্তু এরকম ভাবেও কিন্তু আমাদের ডিজায়ার্ড ডেটাটাকে আমরা এখান থেকে করতে পারি। এরকমই তোমাকে প্রশ্ন দেওয়া হবে, বলবে যে ফাইন্ড দ্য গিভ দ্য রাইট আ স্টেটমেন্ট ওয়্যার উই ওয়ান্ট দ্য ইন্ডেক্স A, C and D অ্যান্ড দ্য, তোমার কলম বলে দেওয়া হবে রোল নাম্বার এবং মার্কস। তোমাকে তখন এই লাইনটা তোমাকে লিখতে হবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে, প্রথমে বারবার বলে দিচ্ছি, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তুমি দেখতে পাবে, ঠিক আছে? চলো নেক্সট, এবার দেখো রো এবং কলমের ইন্টারসেকশনটা। DF6 এর মধ্যে যে নেম বলে, DF6 চলে আসি, DF6 অ্যাকচুয়ালটা হচ্ছে আমাদের এইটা, যদি ভুল না বলি, DF6 এর নেম যে কলমের বি ইন্ডেক্সের ভ্যালুটা আমার দরকার, প্রথমে কলম তারপরে এখানে রো। আমরা নর্মালি কি হয়, নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রো কলম হয়, এখানে কিন্তু কলম আর রো। প্রথমে দেখো DF6 ডট নেমটা হচ্ছে রো, এই সরি কলম, আর তার মধ্যে আবার ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে হচ্ছে সিঙ্গেল কোটসের মধ্যে তার ইন্ডেক্স এর ভ্যালুটা, তার এই দুটো ইন্টারসেকশনের মধ্যে যেটা থাকবে ঋষি, সেটা তুমি আউটপুটে পেয়েছো। সেম তুমি এভাবে মার্কসটাও করেছি, DF6 ডট মার্কস, ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটসের মধ্যে তুমি C রেখেছো, তার মানে এটা তোমার আলটিমেটলি তোমার ইন্টারসেকশন, মানে প্রথমে হয় কলম তারপরে হচ্ছে রো। এইবার গল্পটা ইন্টারসেকশনটা তুমি এইভাবে করলাম। আরেকটা পদ্ধতি আছে যেটাকে অ্যাড ফাংশন বলা হয়। অ্যাড ফাংশন বলবো না, অবভিয়াসলি ইটস অ্যাট্রিবিউট, এগুলো কিন্তু কোনোটাই ফাংশন না, এগুলো সবই কিন্তু অ্যাট্রিবিউটের কথা বলেছে। DF6 ডট অ্যাড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট তুমি প্রোভাইড করেছো তুমি রো ইন্ডেক্স, তারপরে তুমি কলম ইন্ডেক্স, ঠিক আছে? রো এর লেভেল হচ্ছে A ছিল, আর কলমের লেভেল ছিল রোল নাম্বার। তাহলে A রোল নাম্বারে কি কি রয়েছে, তুমি যদি উপরে গিয়ে দেখো যে A রোল নাম্বারে 115 রয়েছে DF6 এর মধ্যে। তো এই অ্যাড ফাংশন দিয়েও তুমি ইন্টারসেকশন প্রিন্ট করতে পারো, তো তোমার যে ভ্যালু থাকবে তোমার সেটা চলে আসবে।
এবার অ্যাটের একটা বড় ভাই আছে যেটাকে বলা আই অ্যাট, আই মানে এখানে ইন্টিজার। এখানে আমরা কিন্তু আর কোনো স্ট্রিং ব্যাপার দেবো না, এখানে আমরা ডিফল্ট যে আমাদের ইন্টিজার ভ্যালুগুলো দেবো 0 থেকে স্টার্ট করা। দেখো এখানেও দেখো 0 0 মানে কি, 0 মানে তোমার স্টার্টিং রো আর 0 মানে স্টার্টিং কলম, একই গল্প, গল্প একই। প্রথমেরটা রো ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে কলম ভ্যালু। এখানে কোনো স্লাইসিং এর গল্প নেই, এখানে যে ইন্টারসেকশনটা তোমার প্রিন্ট করার জন্য এই ফাংশনটা আমরা ব্যবহার করি, আই অ্যাট। খুব ভালো কথা, ভালো কথা। আমরা DF6 থেকে ফের আমরা প্রিন্ট করেছি, হয়ে গেল, খুব ভালো। এবার আমরা ফিল্টারিং করছি, এইবার এখানে চলে আসলো ফিল্টারিং এর গল্প। দেখো এখান থেকে ভালো করে দেখলে বুঝতে পারবে, DF6 এর মধ্যে যাদের ভ্যালু 95 এর ওপর, মানে 95 এর ওপর, সেগুলোকে আমরা এখানে ট্রু প্রোভাইড করেছি। তো যেহেতু এখানে সবই 95 এর ওপর, তাই জন্য এখানে সবই আমার প্রত্যেকটি রো এর কিন্তু হিসাবে তোমার ট্রু এসছে, ঠিক আছে, এটা ফিল্টারিং। যদি 98 এর উপর করতাম তাহলে কিছু ট্রু কিছু ফলস আসতো। এবার এইটাই যদি এই জিনিসটাকে বলা হয় বুলিয়ান ইন্ডেক্সিং, যেটা আমরা অলরেডি নামপাইতে ভালো করে পড়েছি, আমি যদি এই ফিল্টারিংটাই যদি আমি অরিজিনাল ডিএফ ডেটা সেটের মধ্যে লিখি, তাহলে মানে কি, যেই আমার কলমগুলোতে যেই রোগুলোতে আমার ট্রু ভ্যালু আসবে সেই রোটাই কিন্তু আউটপুটে আসবে। এরকম ধরনের কন্ডিশন আমরা দিতে পারি যে আমাদের শুধু দেখাও এমন ডেটা সেটগুলো যার ভ্যালু 98 এর ওপর, সেই রোগুলোই আমি দেখতে চাই। তাহলে তোমাকে তখন এইরকম জিনিসগুলো লিখতে হবে। 97 করতে পারো, দেখো এখানে 97 করলে এখানে সবগুলোই 97 এর ওপর আছে, ঠিক আছে, সবই চলে এসছে। তো 98 এর ওপরে যদি ভাবো তাহলে তোমার কিছুগুলো আসবে। এই হচ্ছে ব্যাপার। তুমি চাইলে এরকমভাবেও করতে পারো, ঠিক আছে, এরকমভাবে ফিল্টারিং করা বলা হয়। এটা অলরেডি তুমি নামপাইতে সিরিজে মোটামুটি সবতেই দেখেছো, কোনো বিষয় বৃত্তান্ত ব্যাপার নেই। ভালো কথা। এবার আমি ফের চালালাম DF6 কে, কিছু প্রসেসিং করব। এবার আমি দেখবো যে এবার আপডেট কি করে আমরা রো এবং কলম আপডেট ডিলিট ইনসার্ট করতে পারি। মানে এক্সিস্টিং ডেটা সেট তোমার কাছে রয়েছে, তুমি সেই ডেটা সেটের মধ্যে কিভাবে তুমি নতুন একটি কলম অ্যাড করবে, কিভাবে তুমি নতুন একটি কলম ডিলিট করবে, ঠিক আছে, কি করে রো অ্যাড করবে, কিভাবে রো ডিলিট করবে। তো এই জিনিসপত্রগুলো এখন আমরা শিখবো এখান থেকে দাঁড়িয়ে, ঠিক আছে। তো প্রথমে দেখো, দেখতে পাচ্ছ যে DF6 এ কোনো ফোন নাম্বার বলে কিছু আছে, দেখতে পাচ্ছি একদম নেই। তো আমি DF6 ফোন নাম্বার ইকুয়াল টু দিয়ে 1 2 3 4 লিখেছি, এটা একটা পদ্ধতি দেখাচ্ছি। যেখানে তোমার নেই কিন্তু, তাহলে এখানে DF6 বলে ফোন নাম্বার নতুন একটা কলম তৈরি হবে। আর যেহেতু আমি একটাই ভ্যালু রেখেছি, সেই ভ্যালুগুলোর প্রত্যেকটি কলমে, প্রত্যেকটি রো বলতে পারো তোমার চলে আসে। দেখো ফোন নাম্বার মধ্যে এই কলমের মধ্যে প্রত্যেকটি ভ্যালু কিন্তু এইটাই রয়েছে, ঠিক আছে, দেখে তুমি বুঝতে পারছো। এইভাবে তুমি রো অ্যাড করতে, এই কলম অ্যাড করতে পারো। আরেকটা পদ্ধতি কি দেখো, DF6 ফোন নাম্বারের মধ্যে তুমি একটা লিস্ট প্রোভাইড করলে, কেন কি তুমি জানো যে প্রত্যেকটা কলমের ভ্যালু কখনো এক হয় না। যদি এক্সাক্ট দিতে যাও তাহলে প্রত্যেকটি তোমার কিন্তু রো এর জন্য আলাদা আলাদা ভ্যালু এখানে তুমি পাবে। দেখো ফার্স্ট রোয়ে 1 2 3 5 6 7 8 আছে, তারপরে 1 2 8 9 আছে, তারপরে 7 6 4, এরকম ভাবে তুমি মোটামুটি এখানে আরো 3টে নাম্বার দিয়ে দিই, 9টা করে নাম্বার আছে, 4 5 6 ধরে নাও, পড়ে দিলাম, ঠিক আছে। এইভাবেই তুমি কিন্তু প্রত্যেকটি কলমে কিন্তু একটা করে তুমি ভ্যালু পাচ্ছ। এখানে তোমার 9 দিয়ে দিই, ঠিক আছে। এভরি কলমস হ্যাভ ডিফারেন্ট তুমি ভ্যালু যদি করতে হয়, নতুন একটা মানে কলম ইনসার্ট করছো, আর প্রত্যেকটি তোমার কলমের যে ভ্যালুসগুলো আছে ডিফারেন্ট যদি হতো, তুমি একটা লেরম লিস্ট প্রোভাইড করতে পারো, ঠিক আছে। এবার দেখো তুমি চাইলে এইভাবেও করতে পারো, একটা পদ্ধতি যে তুমি ম্যানুয়ালি তুমি লক দিয়েও করতে পারো। দেখো লকে তুমি অলরেডি জানো যে কমার বাঁ দিকটা হচ্ছে তোমার রো, আর কমার ডান দিকটা হচ্ছে ফোন নাম্বার। তো ফোন নাম্বার বলে কিছু ছিল না, তো ফোন নাম্বার ওখানে লিখবে যে কলমটা ইনসার্ট করতে হবে, তারপর তুমি আবার সেই লিস্টে প্রোভাইড করে দাও এই ভ্যালুসগুলো যেগুলো তুমি দিতে চাইছো, তখন তুমি সেই হিসাবে তুমি কিন্তু ভ্যালু কিন্তু এখানে পেয়ে গেছো, ঠিক আছে। সেম আরেকটা স্পেসিফিক নাম্বারের জন্য, যদি স্পেসিফিক নামের জন্য যদি আমি দিতে চাই তোমার ওই ফোন নাম্বারটা, তাহলে কি যে কোনো কন্ডিশন দিতে পারি? হ্যাঁ, মানে একটা যে এস কোনো কম্পিউটার টাইপে লিখতে পারি যে এস DF6 নেম ইকুয়ালস টু তোমার। না, তুমি দেখো আমি ওটাও তোমাকে করে এক্ষুনি দেখাবো, আগে এই পদ্ধতিটা শিখে নাও, আমি এর পরের সেটাই তোমাকে করে দেখাবো যে তুমি একটা মানুষের প্রথমে তুমি ইনসার্ট করে নাও। প্রথমে গল্পটা এইভাবে, তোমার অ্যালগোরিদম এরকম হবে, প্রথমে তুমি ইনসার্ট করে নেওয়ার পর তুমি এটা আপডেট করতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? যেরকম ইন্ডিভিজুয়াল তুমি লোকটাকে তুমি আপডেট করতে পারো, সেটা করে আমি দেখাবো তোমাকে। প্রথমে একটা ইনসার্ট করে নিলাম, করে ওটাকে আপডেট করবো যে তুমি এই ধরে নাও ঋষি বলে যে ব্যক্তিটা আছে, বা প্রীত বলে যে ব্যক্তিটা, তার ফোন নাম্বারটা আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তুমি একটা কথা, তুমি এটা করতে পারবে না কেন? তুমি বলছো স্যার আমি ইন্ডিভিজুয়ালের জন্য নাম্বার আমি আপডেট করতে পারবে। তুমি যদি দেখো ধরো না কোনো একটা তোমার কাছে নেই, কোনো কলম নেই, তুমি কি করে তুমি তার জন্য একটা ফোন নাম্বার অ্যাড করবে? বাদ বাকিগুলোর কি হবে? কি বললাম বুঝতে পারছি? আগে তুমি কলমটা আগে অ্যাড করো, এখন শিখছো তুমি কলম অ্যাড করা। মানে একটা তোমার ডেটা সেটের মধ্যে তোমার ছিল 3টে কলম, তুমি একটা কলম কি করে ঢোকাতে পারো তার পদ্ধতি শিখছো। গল্পটা ক্লিয়ার হয়েছে? তারপর তুমি চাইলে তুমি নিজেকে এডিট করতে পারো, আপডেট করতে পারো। ইন্ডিভিজুয়াল ওইভাবে হবে না, ঠিক আছে, এটা ক্লিয়ার করে নাও।
তারপর হচ্ছে অ্যাসাইন ফাংশন। অ্যাসাইন ফাংশন কি করছে, সেম একই কাজ লকের মতনই, জাস্ট অ্যাসাইন দিয়ে ব্র্যাকেটের মধ্যে তুমি ফোন নাম্বার যে কলমটা তুমি অ্যাড করতে চাইছো তার ভ্যালুসগুলো তুমি দিয়ে দিলে, দিয়ে তুমি এখানে তুমি করতে পারো। এবার তুমি যে প্রশ্নটা করলে স্যার প্রথমে আমাকে কি করতে হয়, ফার্স্ট তোমার কলমকে ইনসার্ট করতে হবে, তারপর তুমি চাইলে তার ভ্যালুগুলোকে তুমি চেঞ্জ করতে পারো। আমি ধরুন একটা সেল এখানে ইনসার্ট করে তোমাকে দেখাচ্ছি। এখানে তোমাকে একটা নতুন একটা ভ্যালু ইনসার্ট করলাম, তাহলে আমি কি করব, তুমি বলছো যে ধরে নাও, এই যে ধরে নাও নেমে, নেমের মধ্যে তোমার রয়েছে হচ্ছে দেখো তোমার ঋষি, ধরে নাও ঋষির তোমার নামটা, তোমার ফোন নাম্বারটা তোমার চেঞ্জ করতে হবে, ধরে নাও এরকম একটা গল্প। তো আমি এটা কি করে করবো, এরকম আপডেটের অনেক প্রশ্ন তোমার থাকবে, তোমাকে লকটা ইউজ করতে হবে, এই লক গল্পটা তোমার ইউজ করতে হবে, ভালো কথা। তো লকটা নিলাম, তো লক নিয়ে এখানে পেস্ট করে দিলাম, এই জিনিসটাই রাখবে। তো এখানে কল রোটা তোমার সব হবে না, এখানে তোমার ফোন নাম্বার বলে এখন তোমার চলে এসছে, খুব ভুল না বলে এখানে আমার দরকার ঋষি, তো কোথায় পাবো, হ্যাঁ ঋষিটা হচ্ছে তোমার দেখতে হবে তোমার রোল নাম্বার বিতে, যেহেতু তোমাকে দেখতে হয় রোল নাম্বার বলছি তোমার ইন্ডেক্স বিতে, তাহলে আমি এখানে সিঙ্গেল কোর্সের মধ্যে আমি এখানে বিটা লিখবো, মানে একটাই যেহেতু আমাকে লাগবে না, সেখানে ধরে নাও আমি কোনো কারণে তার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ধরে নাও 5678 এরকমভাবে কিছু একটা নাম্বার আমি দিলাম, ঠিক আছে। এবার এটাকে চালাবো, দিয়ে কি হয়, কিছু কিছু দেখালো না। এবার আমি সিম্পল কি করবো, এটা প্রিন্ট করে দেখবো যে আদৌ কাজ হয়েছে, কিন্তু অবভিয়াসলি ওটা চেঞ্জ হয়েছে কিন্তু প্রিন্ট তো হয়নি। তো DF6 করলাম, করে দেখো এটা নিশ্চয়ই হয়ে গেছে, দেখো ভালো করে দেখো, এর আগে রিসিভ নাম্বার কি ছিল, 1223 ছিল, এখন তোমার রিসিভ নাম্বার কি হয়ে গেল, ভালো করে দেখলে 45 হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো, আর তারপরটা যা ছিল তাই রয়েছে, তুমি এখানে 9 করে দিতে পারো, 995 এরকম হয়ে গেল, একই ব্যাপার হবে, 945 এরকম হয়ে গেল। তুমি চাইলে এরকম চেঞ্জ করতে পারো ইন্ডিভিজুয়াল। এবার তুমি বলে স্যার আমি এরকম করতে পারি না যে ঋষিটাকেই দিয়ে করব, ওটা পসিবল হবে না। এখানে তোমাকে সবসময় তোমাকে রো এবং কলম ইন্ডেক্স দিয়ে কাজ করতে হবে, কি বললাম বুঝতে পেরেছো, রো কলমের ইন্টারসেকশন দিয়ে তুমি কাজ করতে পারবে। হুম, কি বললাম, এবার তাহলে নাম দিয়ে, এবার তুমি যদি আমরা যে ডেটাবেসে কি করতাম যে যে ঋষির যে নাম তার তোমাকে ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ এরকম করতাম তো, খুব ভুল না বললে। এটা করতে গেলে আমার মনে হয় চেষ্টা করে দেখি, আমি কখনো এগুলো অত ডিটেলসে আমি ম্যানিপুলেট করিনি, ঠিক আছে, যেহেতু পড়ানোর পারপাস, আমি তো ডেটা অ্যানালিটিক না। তো যাই হোক, আমি যদি চেষ্টা করি তাহলে এরকম করতে পারি, যদি আমি DF6 এর ব্র্যাকেটের মধ্যে আমি কলমের নামটা দিলাম হচ্ছে নেম, যেহেতু আমি এখানে বুলিয়ান ইন্ডেক্সিং করাবো, যদি তোমার ইকুয়াল টু সিঙ্গেল কোটসের মধ্যে তোমার ঋষি হয়, এক্স্যাক্ট নাম দিতে হবে RISHI, যদি এরকম হয় তার মানে কি আসবে, এখান থেকে আমার ট্রু ফলস আসবে, তো যেটা ট্রু হবে তাহলে তার ফোন নাম্বারটা চেঞ্জ করবে, এরকম হতে পারে কি, চলো দেখা যাক, তা আগে যা ছিল এটাকে 10 করে আর বাড়িয়ে দিই, এরকম করতে পারি কিনা, না বলছে অ্যালাউ করছে না। শুধু নাম দিলে হবে না, দরকার হয়নি তো, মানে নামটা প্রেজেন্ট করে দেবো। তাহলে একটা কাজ করি, লকে না 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 ওরকম করা যাবে না, একই ব্যাপার, এটা করে দেখি লক ছাড়া, লক ছাড়াও অ্যালাউ করছে না, মানে ইন্ডিভিজুয়াল নেম, ও হ্যাঁ না 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 আমি ভুল করেছি, এটা নেম বলে কিছু ভুলটা, এরারটা ভুল এসছে, হবে ডট লক দিয়ে হয়তো হয়ে যেতে পারে, দেখা যাক আমি করে দেখি, হ্যাঁ হবে না কেন, নিশ্চয়ই হবে, এইভাবে তুমি করতে পারো। তাহলে তোমার এখানে এরকম তুমি বুলিয়ান ইন্ডেক্সিং করলাম, করে তুমি বুলিয়ান সেই রোজগুলো, মানে সেই যেগুলো ট্রু ফলস করে আমার কি হলো, লকের মধ্যে কোন কোন ওই ইন্ডিভিজুয়াল রোটা সিলেক্ট হলো, তার ফোন নাম্বারটা আমি চেঞ্জ করলাম, দেখো হয়ে গেছে। এটা তুমি এটা দিয়েও করতে পারো, আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, এর পরের সেল আমি নতুন ইনসার্ট করে দেখাচ্ছি, 3টে পদ্ধতি তোমাকে দেখাবো, চিন্তার বিষয় নেই। অ্যাড সেল ডাউন, এটাকেই পুরো কপি করব, আমি নর্মাল করে দেখাবো তোমাকে, এই একটা এগুলো তো নতুন, এগুলো পড়াতে এগুলো নেই, তো এগুলো নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে এখন। দেখো একই জিনিস আমি করলাম, দেখো এটা কিন্তু অ্যালাউ করলো না, দেখো দেখতে পেয়েছো কি বলছে, দেখো কি বলছে আনহ্যাশেবল সিরিজ বলে দিচ্ছে, দেখো এরারটা পেয়ে গেছো তুমি, আনহ্যাশেবল, তুমি এটা লক দিয়ে করলো, সেম জিনিসটা তুমি এইভাবে করলাম পারলাম না। যেহেতু ওখানে যেহেতু নর্মালি আমাদের কমাটা সাপোর্ট করে না, তো নর্মালি কি হয় সিঙ্গেল হয়, আমি যদি এই ফোন নাম্বারটা বন্ধ করে দিই তাহলে নর্মাল করতে পারবো না। হ্যাঁ তুমি এটা আই লক দিয়ে করতে পারো, আর তো কোনো অপশন নেই, আই লক দিয়ে করতে পারো, নর্মাল দেখো ফোন নাম্বারে কলম করেছো তুমি, এটা পারবো না, তো এটা পসিবল হবে না, তুমি এটা এই জায়গাটা তুমি আই লক ইউজ করতে পারো, ডট আই লক করলে কি হবে, তখন তোমার ফোন নাম্বার দিলে হবে না, তখন তোমার এই জায়গাটা কি দিতে হবে, তখন তোমার এখানে তোমার গুণে দিতে হবে যে 0123
এবার তোমার 3 দেখি, দেখা যাক আই লগ দিয়ে কীভাবে করতে পারো। 3 দিই, কি চালিয়ে দেখি, হয়েছে, দেখলে? আই লগ দিয়ে করতে হবে তোমাকে, মানে কি হতে হবে, তোমার কলমের নামটা না দিয়ে তোমাকে এখানে ওইটা প্রোভাইড করে দিতে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপারটা। দুটো পদ্ধতিই দেখলে। এবার তুমি ইন্ডিভিজুয়াল রোকে ধরে কি করে তুমি চেঞ্জ করলে, এবার তুমি যা দেবে, যার ধরে না যার, এবার এরকম হতো যার মার্কস গ্রেটার দেন এ, তার মার্কসগুলোকেও চেঞ্জ করে দাও, আপডেট করে দাও, এরকম একটা কোয়ারি তোমাকে দিতে হবে, যার প্রশ্ন আমি রাখি। এগুলো আমি কিন্তু তোমাকে প্র্যাকটিস সেশনে করাবো। কি বললাম, বুঝতে পেরেছো? আজকে দেখালাম একটা কত করে বললাম, যেমন দেখিয়ে দিই, এইগুলো তোমার প্র্যাকটিস সেশনে তোমার থাকবে। আর একটা নতুন সেল অ্যাড করি, প্রশ্নটা লিখি, এরকম প্রশ্ন তোমাকে দেওয়া হবে যে আপডেট দ্য মার্কস, হ্যাঁ, বা ডিক্রিজ দ্য মার্কস হু হ্যাজ গেট গ্রেটার দেন 75। প্রশ্নটা এরকম হবে, ডিক্রিজ দ্য মার্কস অফ দোজ স্টুডেন্ট who has received, who has got marks above 97। এরকম একটা গল্প রাখলাম, ঠিক আছে? কিভাবে করবো, একই গল্প, যাতে কমাতে হবে। তা কি করে কমাবো, এটা আমি লগ দিয়ে প্রথমে ট্রাই করি, আমিও ট্রাই করছি তোমার সাথে সাথে। চলো, এগুলো তোমায় করতে হবে, এগুলো প্র্যাকটিস না করলে কলমে আছে, রোটাকে ছেড়ে দিয়ে কলমে শুধু তাহলে মার্কসের গল্পটা রাখি। জানি। এখানে মার্কস লিখলাম, আর এখানে গ্রেটার দেন তোমার 97 দেবো, যেগুলো ট্রু হবে, গ্রেটার দেন 97। হয়ে গেল। তো সেখানে তোমার, এখানে তোমার হয়ে গেল মার্কস, যেগুলো সেই রোগুলো সিলেক্ট হবে, তাহলে সেই যে কলমে মার্কসের, হ্যাঁ, এবার আমি কি করবো, তারটাকে ডিক্রিজ দ্য মার্কস বাই 5, কতটা করবো সেটা দিইনি। তাহলে এখানে কি হবে, তো এই যেগুলো সিলেক্ট হয়েছে, তাহলে সেখান থেকে আমাকে গল্পটা, এবং এটাও তোমাকে রাখতে হবে যে কার হবে, ওইটাই দরকার, ওইগুলোই। এবার তোমাকে তাহলে করতে হবে, এই জিনিসটা পুরো কপি করতে হবে, করে পেস্ট করতে হবে, হ্যাঁ, -5 করে দিতে হবে। চলো করে দেখি, সব -5 হয়ে গেছে, মানে ওই ফিল্ডে রাখবো, আর ওই ফিল্ডের থেকেই মার্কস মাইনাস হবে। এবার তুমি 10% করতে চাও, 10% করো, তোমাকে তো ইন্ডিভিজুয়াল গুলো এসছে, তো দেখো ডিফারেন্স দেখো। এরকম ধরনের তোমার প্রশ্ন দেবে, এক একটা করে দেখালাম তোমাকে, এরকম ধরনের প্রশ্ন তুমি পাবে, খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? আপডেট ডিলিট এরকম ভাবে তুমি স্লাইসিং। এবার চলে আসো, এবার কলমটা অ্যাড করা শিখে গেছো, এগুলো কোয়ারি করা শিখে গেছো, এগুলো কোয়ারি, এগুলো অ্যানালিসিসের কোয়ারি হয়। এবার তোমার নেক্সট পোর্শনে চলে যাচ্ছে, যে তোমার দেখাচ্ছে যেখানে তুমি রোকে কি করে ইনসার্ট করতে পারো। তো আমাদের অলরেডি লোকেশন বলে চাইলে না, আমি একটা নতুন একটা কলম ইনসার্ট করলাম, অ্যাড দিয়েও করা যেতে পারে। অ্যাটের পর দেখো রোতে কিছু নেই, আর কলমে তোমার লোকেশন রয়েছে, ইকুয়াল টু কলকাতা দেওয়া, মানে কলকাতার লেভেলে কলকাতা বলে একটা তোমার লোকেশন তুমি অ্যাড হয়ে গেল। এবার DF6কে নর্মাল প্রিন্ট করে দেবো, কলকাতা চলে এসছে। এবার আমি চাইলে এটা রোকে ইনসার্ট করবো কিভাবে, তো রোকে ইনসার্ট করতে গেলে লক ফাংশন ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। লকে তোমার যদি রোড লেভেলে তোমার নতুন বলে একটা দিই, মানে নতুন একটি রো ইনসার্ট করছি, তার ইন্ডেক্সটা দিলাম, ইন্ডেক্স তো নেই এখানে বলে কিছু, বাট মেনশন করে দিলাম, আর তার এগেনস্টে একটা যদি পুরো একটা রো আমি প্রোভাইড করি, তাহলে কিন্তু সেই রোটা আমার ইনসার্ট হয়ে যাবে। ফোন নাম্বারগুলো যেহেতু হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে বলে এইভাবে এই ফরম্যাটে দেখাচ্ছে, যাই হোক সেটা বড় কথা নয়, ফরম্যাটে দেখাচ্ছে। এবার তুমি যখন নর্মাল যখন প্রিন্ট করবে, DF6কে দেখবে তোমার নতুন কিন্তু এটা কিন্তু আপডেট হয়ে গেছে, ঠিক আছে? এইভাবে তুমি কিন্তু করতে পারো। এবার ধরে নাও আমি একটা নতুন একটা ডেটা ফ্রেম বানালাম, DF10 বলে, যেখানে রোতে কিছু নেই, কলমের ডিকশনারি দিয়ে বানিয়েছি, দেখতে পাচ্ছ। সেম DF11ও বানালাম। এখানে কেন বানালাম এবার যেমন দেখাবো, কি করে দুটো জয়েন করতে হয়, দুটো ডেটা ফ্রেমকে জয়েন করতে হয়। এবার জয়েন করার জন্য কনক্যাট ফাংশন ইউজ করি। এবার কনক্যাট ফাংশনের মধ্যে আগে এটা অ্যাপেন্ড ছিল, ওটাকে উঠে গেছে, যখন লাস্ট পড়লাম আমি আমার ম্যানুয়ালি চেক করে দেখলাম, ওটা আজ আর এক্সিস্ট নেই। তুমি দেখো তোমারটা খুলে দেখো, এখানে কিন্তু কনক্যাট পাবে না, এখানে অ্যাপেন্ড পাবে। হ্যাঁ, তো আগে অ্যাপেন্ড ছিল একটা সময়, যেহেতু এখনকার যে পান্ডাসটা আপডেট হয়েছে বলে এখন আর অ্যাপেন্ড বলে কোনো গল্প নেই, এখানে কিন্তু তোমার চলে এসছে
কনক্যাট ফাংশন। তো কনক্যাটের মধ্যে আমাদের যেই ডেটা ফ্রেমগুলোকে জুড়তে হবে একটা লিস্টে প্রোভাইড করতে হয়। আর কমা দিয়ে ইগনের ইন্ডেক্স ইকুয়াল টু ট্রু কেন করি, দেখো এর 0 1 টু এর 0 1, তো ইগনোর ইন্ডেক্স যদি এখানে ফলস রাখতাম তাহলে দেখো কি হতো, তারপরে ট্রুটা দেখতো। বাই ডিফল্ট ফলসে থাকে, ঠিক আছে, বাই ডিফল্ট ফলসে থাকে। দেখো ওর 0 1 2 পর আবার 0 1 ইন্ডেক্স রয়েছে, তাহলে দেখো অটো ইন্ডেক্সিং হয়নি, মানে এটা যে 3 4 হবে এটা হয়নি। এখানে দেখুন ট্রু করে দেওয়া মানে এটাকে অটো ইন্ডেক্সিং হয়ে যাবে, ঠিক আছে। এবার চালালাম মানে অটো ইন্ডেক্স 0 1 2 3 4 হয়ে গেল। কি বললাম বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তুমি দুটো ডেটা ফ্রেমকে কলম ওয়াইজ তুমি জুড়তে পারো, ঠিক আছে, কনক্যাট দিয়ে। এবার DF6টা তোমার এখানে প্রিন্ট করা আছে। এবার দেখো আমি দেখো গল্পটা এখানে রেখেছি কি, আমি বি এর যে লোকেশনটাকে আমি চেঞ্জ করে গল্ফ গ্রিন করতে চাইছি। বিয়ের লোকেশন দেখো কলকাতা আছে, এটা গল্ফ গ্রিন হয়, মানে ঋষি থাকে গল্ফ গ্রিন এরকম, সেটা তুমি ওইভাবেও করতে পারো। এই জন্য দেখো এটা বলে দিই, DFCর লোকেশন এরকম করলে এটা ওয়ার্নিং পাবে, ইকুয়াল টু গল্ফ গ্রিন করে একটা ওয়ার্নিং দেবে। এবার তুমি যদি লক দিয়ে করো তাহলে কিন্তু ওয়ার্নিং পাবে না, ঠিক আছে, এটা বলে দিলাম। এটা ওয়ার্নিং হবে, কাজটা দুটোর ক্ষেত্রেই হবে, বাট এটাই তোমার পদ্ধতি যে লকটা ইউজ করে সবসময় কাজ করো, তাহলে তোমার ইজিলি তোমার কিন্তু তুমি এরকম আপডেটগুলো করতে পারো, ঠিক আছে। এবার DF7 তোমার রয়েছে, এটা বানানো ছিল মনে হয়। হ্যাঁ, এবার আমি চাইলে এবার ট্রু ডিপ কপি আর শ্যালো কপি শেখাচ্ছি। যে তুমি যদি একটা পিডি ডট ডেটা ফ্রেম বলে করে আমি DF7টার কপিটায় বা DF7 দিয়ে আমি DF13 তৈরি করলাম, ভালো কথা। এবার আমি তাহলে রয়েছে, এবার যদি সেম আমি এটাকে আপডেট করি DF7টাকে, দেখবে তোমার DF13ও আপডেট হয়ে গেছে। ভালো করে দেখো, আমি যদি নর্মাল এইভাবে করলাম, এটাকে বলে শ্যালো কপি বলা হয়, মানে তুমি একটা ডেটা ফ্রেম দিয়ে ডেটা ফ্রেম তৈরি করছো বা ইউজিং তোমার পিডি ডট ডেটা ফ্রেম, তার মধ্যে একটা এক্সিস্টিং ডেটা ফ্রেম দিয়ে তুমি নতুন ডেটা ফ্রেম তৈরি করছো, তাহলে অ্যাকচুয়ালি দুজনের মেমোরি কিন্তু একই লোকেশনে পয়েন্ট করেছো। মানে DF13 পয়েন্ট করেছে DF7কে। তুমি যদি DF7কে চেঞ্জ করো কোনো R2C1 এর ভ্যালুটা, মানে R2 রো এবং কলাম ইন্টারসেশনাল ভ্যালুকে 500 করেছে, আপডেট করেছি, তাহলে তোমার DF13ও চেঞ্জ হয়ে গেছে। এবার তুমি যদি এটাকে একটু অন্যভাবে লেখো, যেখানে তুমি কপি ইজ ইকুয়াল টু ট্রু কথাটা যদি অ্যাট্রিবিউটটাকে তুমি অ্যাক্টিভেট করো, তাহলে তোমার কি হবে, এখানে ডিপ কপি হবে, মানে দুজনের জন্য আলাদা তোমার ডিফারেন্ট মেমোরি লোকেশন তুমি পাবে, ঠিক আছে। DF7 কমা দিয়ে কপি ইজ ইকুয়াল টু ট্রু করা মানে ইট উইল গিভ ইউ আ ডিফারেন্ট কপি। ডিফারেন্ট কপি বলতে ডিফারেন্ট মেমোরি লোকেশন পাবে, মানে DF7 এর মেমোরি লোকেশন আলাদা, DF14 এর মেমোরি লোকেশন কিন্তু তোমার এখানে আলাদা হয়ে গেল। গল্প শেষ। এবার দেখো তুমি চলো সেম জিনিসটাই করবো, আমি DF7কে আপডেট করেছি, এটা 5000 করেছি, সেম যেটা 500 ছিল। এখন দেখো DF14 দিয়ে তোমার 500ই আছে, মানে যেহেতু DF7 দিয়ে তৈরি করেছিলাম, দেখো তো দুটোর চেঞ্জ আসেনি, দ্যাটস আ ডিপ কপি গল্প, ঠিক আছে। এবার তুমি ধরো না DF13কে আমি এখানে প্রিন্ট করেছি, ভালো কথা। DF6কে এখানে প্রিন্ট করেছি, কিছু রো রিডান্ডেন্ট রয়েছে। এবার তুমি চাইলে তুমি কোনো একটি কলমকে ডিলিট করতে পারো, এবার ডেল DF6 ফোন নাম্বার দিয়ে কলমটা ছিল তুমি ডিলিট করে দাও, তাহলে এইভাবে তুমি কিন্তু একটা কলমকে ডিলিট করে দিতে পারো ডেটা ফ্রেমের মধ্যে থেকে। এবার DF6 প্রিন্ট করে দেখো, আর কিন্তু তোমার ফোন নাম্বার বলে কলমটা কিন্তু আর নেই। তুমি চাইলে এইভাবে করতে পারো ড্রপ বি। এবার রোকে কি করে ডিলিট করবো, ড্রপ ফাংশন দিয়ে তুমি রো ডিলিট করতে পারো। তুমি যদি ব্র্যাকেটের মধ্যে সেই রোয়ের যে ইন্ডেক্সটা দিয়ে দিলে তোমার কিন্তু এটা ডিলিট হবে, বাট এটা টেম্পোরারি চেঞ্জ হবে। কি হবে, ইটস উইল গিভ আ টেম্পোরারি চেঞ্জ, পার্মানেন্ট হবে না। দেখো আমি যখন ড্রপ করলাম, পরে যদি আবার DF6কে প্রিন্ট করে দেখি, দেখাবে এটা কিন্তু আমি একটা টেম্পোরারি চেঞ্জ করেছি, পার্মানেন্ট কিন্তু হয়নি। বললাম বুঝতে পেরেছো? এবার তুমি চাইলে মাল্টিপল রোজকে ড্রপ করতে পারো বাই ইউজিং ড্রপ ফাংশন ABC। দেখো আমার যতগুলো রো ছিল সব হয়ে গেল, কিন্তু এগুলো দিজ আর অল টেম্পোরারি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, পার্মানেন্ট চেঞ্জ করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে এটাও দেখাবো, এটা টেম্পোরারি চেঞ্জ হয়েছে, সবই তোমার টেম্পোরারি চেঞ্জ হয়েছে, পার্মানেন্ট চেঞ্জ এভাবে হচ্ছে না, ঠিক আছে। তুমি এটাকে করতে গেলে তোমাকে আবার অ্যাসাইন করতে হবে DF6 এর মধ্যে, ঠিক আছে, তোমাকে অ্যাসাইন করে দাও, ইকুয়াল টু করে দিলেই তোমার DF6 ইকুয়াল টু করে যদি করো তাহলে তোমার একটা পার্মানেন্ট চেঞ্জ হয়ে যাবে, মাথায় রাখবে। নর্মাল DF6 প্রিন্ট করলে অ্যাজ ইউজুয়াল সবই আছে। এবার কলমের কি তুমি রিনেম কি করে করবে, দেখো রোল নাম্বার ছিল আমার, রোল নাম্বারের মাঝখানে গ্যাপ ছিল, তা আমি ভাবলাম যে রোল নাম্বারটাকে এরকম করবো, মানে তুমি রিনেম বলে একটা ফাংশন যার সাহায্যে তুমি কলমসের তুমি নাম এবং রোয়েরও নাম তুমি কিন্তু চেঞ্জ করতে পারো। রো বলতে গেলে ইন্ডেক্সের নামগুলো তুমি রিনেম করতে পারো। তার জন্য কি হয়, একটা কলম বলে একটা অ্যাট্রিবিউটের মধ্যে তোমার ডিকশনারি দিতে হয়। ডিকশনারি তোমার কিতে থাকবে, দেখো লেখা রয়েছে ডিকশনারি কি কন্টেন্ট দ্য ওল্ড কলম নেম অ্যান্ড দ্য ভ্যালু কন্টেন্ট দ্য নিউ কলম নেম। দেখো রোল এখানে নাম, এগুলো কিন্তু খুব টেম্পোরারি চেঞ্জ হবে, ভালো কথা। দেখো এই যে চেঞ্জটা যে করলাম এটা কিন্তু একটা টেম্পোরারি চেঞ্জ, পার্মানেন্ট না। ইকুয়াল টু দিলেও হবে না, তোমাকে কি করতে হবে, এখানে ইনপ্লেস ইকুয়াল টু ট্রু করতে হবে, মানে জাস্ট লেখার পর কমা দিয়ে তুমি ওল্ড আর নিউটা লেখার পর কমা দিয়ে তুমি ইনপ্লেস ইকুয়াল টু ট্রু না করলে তোমার কিন্তু তোমার অরিজিনাল মানে পার্মানেন্ট চেঞ্জেস আসবে না। এটা করা মানে দেখো পার্মানেন্ট চেঞ্জ এখন তোমার রোল নাম্বারের মধ্যে আন্ডারস্কোর পড়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটা স্টেপ কিন্তু ধরে ধরে পড়িয়েছি। সেরকম চাইলে তুমি
যদি তোমার কলমের থেকে রোয়ের নাম তোমার পাল্টাতে হয়, ইন্ডেক্সের নাম, তখন এখানে ইন্ডেক্স বলে একটা অ্যাট্রিবিউট যেখানে ইকুয়াল টু দিয়ে তোমার একটা ডিকশনারি দিতে হবে। ডিকশনারি তোমার কিতে থাকবে তোমার ওল্ড, আর ডিকশনারি তোমার ভ্যালু থাকবে তোমার নিউ। আর কিছু ব্যাপার নেই, তুমি করলে করে যখন চালালাম তুমি সেই ইস্তে তুমি ইন্ডেক্সের নাম পেয়ে গেছি। এবার তুমি সেম এই জায়গাটা ডিএফসি ডট ইন্ডেক্স, এবার তুমি যেহেতু এটা টেম্পোরারি চেঞ্জ হয়েছে, পার্মানেন্ট চেঞ্জ তো হয়নি, পার্মানেন্ট চেঞ্জ করতে হলে তোমার ইনপ্লেস ইকুয়াল টু ট্রু দিতে হবে। একই রকম গল্প রয়েছে। আবার ডিএক্সিপসকে প্রিন্ট করে দেখলাম, গল্পটা কিন্তু একই রয়েছে। এবার ধরে নাও আমি একটা কিছু লিস্ট বানিয়ে নিয়েছি, লিস্ট অফ ডিকশনারি বানাবো। দেখো কিন্তু ডেজ আর ক্লাস বলে একটা লিস্ট বানিয়েছি, তারপর ডেজ আর ক্লাসের রেসপেক্টে একটা ডিকশনারি বানিয়ে নিয়েছি, যেখানে ডিকশনারি কি এবং ভ্যালুতে তোমার সেই লিস্টগুলো রয়েছে। তারপর আমি যে ইন্ডেক্সগুলো দিয়েছি সেই ইন্ডেক্সগুলো বুলিয়ান ইন্ডেক্স দিয়েছি। 0 1 2 ইন্ডেক্সটা আমি তো ম্যানুয়ালি আমি এখানে দিচ্ছি, বাট ইন্ডেক্সগুলো কিন্তু বুলিয়ান দিয়েছি। দেখো ট্রু ফলস এরকম কিছু একটা দিয়ে আমি একটা ডেটা ফ্রেম বানিয়েছি। তাহলে ডেটা ফ্রেমে যে ইন্ডেক্সগুলো এখন বুলিয়ান ইন্ডেক্স হয়ে গেছে, ডিফল্ট ইন্ডেক্সটাই বুলিয়ান আমি দিয়েছি। তুমি এরকমও দিতে পারো, বা এখানে তুমি 0 1 দিতে পারো। একই জিনিসটা দেখো পরে আমি করেছি, DF2 বানিয়েছি, ক্লাস DF2 বলে, সেখানে ইন্ডেক্সটা জাস্ট ট্রু ফলস না দিয়ে, তুমি অলরেডি জানো 1 মানে ট্রু, 0 মানে ফলস, তো সেরকম ধরে একটা ইন্ডেক্স দিয়েছি। এরকমও তুমি চাইলে ইন্ডেক্স বানাতে পারো। এবার দেখো, যেই তুমি DF1 ডট লক ট্রু, ট্রু মানে কি, যেই রোগুলোর ভ্যালু ট্রু হবে সেগুলো তুমি পাবো। তো ওখানে যেমন ট্রুতে কোনটা কোনটা মানডে আছে আর ওয়েনেসডে, দেখো সেইগুলোই কিন্তু আমার এসছে, মানডে ওয়েনেসডে। চালিয়ে যদি দেখো এরকমও করতে পারো। সেখানে তোমার লকে তুমি ফলস যদি দাও, তাহলে তোমার যেগুলো তোমার ফলস ইন্ডেক্সের গল্প সেগুলো চলে আসবে। যেমন লকে তুমি 1 দিলে, DF2 দিয়ে করছি যেহেতু, 1 দিলে যেগুলো 1 ছিল সেগুলো আসলো, 0 দিলে, তুমি এরকম ধরনেরও কিন্তু ডেটা ফ্রেম বানাতে পারো, তোমার অনেক সুবিধা হবে। এবার দেখো এখানে গল্প রেখেছি, যার ক্লাস গ্রেটার দেন 0 আছে, তার মানে বুলিয়ান ইন্ডেক্সিং হবে। তো সেটা যখন এখানে ফিট করানো হবে, তাহলে যেগুলো তোমার ট্রু পাবে সেগুলোই অ্যান্সার আসবে। এরকম বুলিয়ান ইন্ডেক্সিং বলা হয়, এটা অলরেডি জানো। এই হচ্ছে ব্যাপার। তো এই গিয়ে এখানে আমরা মোটামুটি ইন্ডেক্সিং, ডিলিট, আপডেট, রিনেম কিন্তু আমরা এই পেজটা থেকে শিখেছি। তো পরের দিনের পেজে কিন্তু আমরা শিখবো যে কিভাবে এর উপরে আরো কিছু অপারেশন করা যেতে পারে।